দরজা খুলে বাহির হয়ে দেখি রিয়া দাঁড়িয়ে আছে। আমি রিয়ার পাশে দাঁড়িয়ে বললাম, কি হয়েছে? রিয়া আমার কথা শুনে খুব স্বাভাবিকভাবে উত্তর দিল, জানেন আমার বিয়ে ঠিক হয়ে গেছে। আমি বললাম, এত মজা করো কেন বলো তো? মাত্র গোসল করে রুম থেকে বের হয়েছি, আর তুমি এসেই শুরু করে দিলে। রিয়া বলল, সত্যি বলছি আমার বিয়ে ঠিক হয়ে গেছে। এবার আমি রিয়ার দিকে তাকিয়ে বললাম, সিরিয়াসভাবে বলছো নাকি? রিয়া এবার মুচকি হাসি দিয়ে বলল, আমার বাবা মা আমার বিয়ে ঠিক করে ফেলেছে। তবে আমি যাকে পছন্দ করি তার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে। জানেন, 3 বছরের প্রেম আমাদের। আমি এবার অবাক হয়ে রিয়ার দিকে তাকিয়ে বললাম, মাথা কি তোমার খারাপ হয়েছে নাকি আমার মাথা খারাপ হয়ে গেছে? রিয়া বলল, আরে আমি কি আপনার সাথে মজা করছি বলে মনে হয়? আমি সত্যি বলছি। আমি বললাম, তাই বলে এত অল্প বয়সে? রিয়া বলল, হ্যাঁ তো কি হয়েছে? 2 দিন পর একটা বাচ্চা হলে বুঝি তখন আমার অল্প বয়স থাকবে? এবার আমি সত্যি সত্যি বিশ্বাস করলাম যে রিয়া সত্যি কথাই বলছে। রিয়ার দিক থেকে চোখ সরিয়ে সামনে তাকালাম। এতক্ষণ মনটা ভালো ছিল, কিন্তু রিয়ার কথা শুনে এখন মনটাই খারাপ হয়ে গেল। এখানে যখন এসেছি তখন রিয়াকে প্রথম দেখেই আমি ওর প্রেমে পড়ে গেছি। রিয়া মেয়েটার বয়স হয়তো অল্প হতে পারে, কিন্তু ও খুব কিউট। ওর পাগলামো আমার কাছে খুব ভালো লাগে। একবার আমি আমার পরিবার হারিয়ে ফেলেছি, এখন হয়তো যেই একটু আশা করেছিলাম সেটাও হারাবো। না, আমি আর ভাবতে পারছি না। চোখের কোণায় অল্প অল্প জল এসে গেছে। আবার রিয়া আমাকে প্রশ্ন করলো, আপনার মুখটা এমন কালো হয়ে গেছে কেন? আমি কোনো মতে চোখের পানি লুকিয়ে বললাম, একটা জিনিস বুঝলাম না আমি রিয়া, হঠাৎ এত তাড়াতাড়ি তোমার বিয়ে কেন? রিয়া বলল, আসলে হয়েছে কি, আমার আব্বু খুব অসুস্থ, এজন্য তিনি চান আমাকে বিয়ে দিয়ে তার দায়িত্ব কমিয়ে নিতে। ভালোই হয়েছে, কি বলেন? আমি বললাম, আন্টি এসব জানে? রিয়া বলল, হ্যাঁ জানে বলেই তো আপনাকে বলছি। আমি বললাম, নিচে চলো। রিয়া বলল, কিন্তু কেন? আমি রিয়ার কোনো কথা না শুনে নিচে চলে গেলাম। গিয়ে দেখি পিচ্চি বাচ্চাটা খেলা করছে। আমাকে দেখে বলল, আপনি সেই দিনের পাগল না? আমি মজা করে বললাম, হ্যাঁ আমি সেই দিনের পাগল, আজকে তোমার ওইটা কেটে নিতে এসেছি। ছেলেটা আমার কথা শুনে দৌড়ে ভেতরে চলে গেল। কিছুক্ষণ পর আন্টি এসে বলল, আসো বাবা বসো এখানে। আমি আন্টির কথা শুনে সোফায় বসলাম। রিয়া এসে আন্টির পাশে দাঁড়ালো। আন্টি আমার দিকে তাকিয়ে বলল, হ্যাঁ বাবা, কিছু কি বলতে এসেছো? আমি বললাম, আসলে আন্টি, রিয়া বলল ওর নাকি বিয়ে ঠিক হয়েছে। আন্টি বলল, হ্যাঁ বাবা, ওর বাবা তো খুব অসুস্থ, এজন্য ওর বিয়ে তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। গাইস, তোমরা কি জানো আমি ওয়ানেক্সে গেম খেলার মাধ্যমে প্রতিদিন টাকা আয় করি? এই আইপিএলে তোমাদের পছন্দের টিমের উপর বাজি ধরে তোমরাও যদি আমার মতো টাকা আয় করতে চাও, তাহলে এখনই গুগলে ওয়ানেক্স সার্চ করে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করো। আর রেজিস্ট্রেশনের সময় যদি আমার দেওয়া স্পেশাল প্রোমো কোড RED18 ইউজ করো, তাহলে অসংখ্য বোনাস এবং ফ্রি স্পিন পেয়ে যাবা। আর ওয়ানেক্স কিন্তু একটা ইন্টারন্যাশনাল লাইসেন্সকৃত প্ল্যাটফর্ম এবং সবচেয়ে বিশ্বস্ত। এখানে তোমরা ক্রাশ ক্রিস্টালের মতো গেম খেলে সহজেই টাকা আয় করতে পারবে, এবং বিকাশ নগদের মতো সকল মোবাইল ব্যাংকিং অ্যাপের মাধ্যমে সহজেই তোমরা তোমাদের জেতা টাকা তুলতে পারবে। আর 24 ঘন্টা 7 দিন কাস্টমার সাপোর্ট সুবিধা তো রয়েছেই। তাই আমি এটা ব্যবহার করে আমার রেগুলার হাত খরচের টাকা আয় করি, তোমরাও ট্রাই করে দেখতে পারো। আমি বললাম, কিন্তু আন্টি আপনি একটা বিষয় বুঝতে পারছেন? ও কতটা পিচ্চি একটা মেয়ে। এই বয়সে যদি বিয়ে দেওয়া হয় তাহলে ওর যে কোনো সমস্যা হতে পারে। আন্টি শুধু বলল, কি আর করব আমি বাবা, ওর বাবার মুখের ওপর কেউ কোনো কথা বলতে পারে না, বললেও শুনবে না। আমি বললাম, আন্টি আপনি একবার বিষয়টা চিন্তা করে দেখেন, রিয়ার কি এখনো বিয়ের বয়স হয়েছে আপনি বলেন? আন্টি কিছু বলার আগেই রিয়া বলল, আপনি এখানে এসব বলতে এসেছেন? আমার বাবা আমার বিয়ে ঠিক করেছে, আমি আমার বাবার উপর কোনো কথা বলতে পারি না, তাই আমিও চাই আপনি কেন চাচি আম্মু আপনিও এই বিষয়ে কোনো কথা বলবেন না। রিয়ার কথা শুনে আমার মন খারাপ হয়ে গেল। আসলে রিয়া এই বিয়েতে রাজি। কি সুন্দর লাগছে আজকে রিয়াকে। ও রেগে গেলে সত্যি ওকে মারাত্মক সুন্দর লাগে। আন্টি দাঁড়িয়ে বলল, বাদ দাও এসব বাবা, ওরা বাবা মেয়ে যা বোঝে তাই করবে। রাতে কি আবার রহিমকে তোমাকে নিয়ে আসার জন্য বলতে হবে? আমি বললাম, না আন্টি বলতে হবে না, আমি নিজেই চলে আসব। তবে একটা কথা, রিয়ার বাবা মাকে তো দেখলাম না। আন্টি বললেন, আজকে রাতে হয়তো উনারা সবাই চলে আসবে। আচ্ছা আমি রান্না করতে গেলাম, তুমি রিয়ার সাথে কথা বলো কেমন? আন্টি চলে যাওয়ার পর আমি সোফা থেকে উঠে দাঁড়িয়ে গেলাম। রিয়ার মুখের দিকে তাকিয়ে একবার বললাম, জানো রিয়া, আমি সবার ভালো চাই, কিন্তু মানুষের ভালো করতে গিয়ে আমি দোষী হয়ে যাই। হঠাৎ করে রহিম মিয়া এসে বলল, স্যার নেন, পিঠা খান। আমি বললাম, আরে রহিম মিয়া যে, কই থাকো তুমি বুঝি না? রহিম বলল, ঘরের সব কাজ আমাকে করতে হয় বুঝলেন স্যার। আমি রহিমের হাত থেকে পিঠা নিয়ে বললাম, আমাকে তুমি স্যার বলবে না, আমাকে ভাইয়া বলতে পারো। রহিম বলল, আচ্ছা ঠিক আছে। আমি বললাম, তো বাড়িতে যাওয়া হয় কি? রহিম বলল, দেখি কয়েকদিন পর খালার কাছ থেকে ছুটি নিয়ে বাড়িতে যাব। আমি বললাম, ও আচ্ছা ঠিক আছে থাকো তুমি। আমি গেলাম। আমি আর এখানে দাঁড়ালাম না, সরাসরি উপরে চলে গেলাম। রুমে গিয়ে শুয়ে পড়লাম। তবে রিয়ার বিষয়টা যেন কোনোভাবেই মাথা থেকে সরাতে পারছি না।
একটা পিচি মেয়ের প্রেমে যে আমি পড়ে যাব সেটা কখনো ভাবতেও পারি নাই। রিয়া আমাকে আগে বলে নাই যে ও কাউকে পছন্দ করে, তাহলে তো আমি ওর থেকে দূরে দূরে থাকতাম। না চাইতেও চোখ থেকে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। আমি যেখানেই যাই সেখানেই কেন আমার সাথে এমনটা হয়? হয়তো সবই আমার কপাল। এসব চিন্তা করতে করতে কখন যে ঘুমিয়ে গেছি বলতেও পারি না। রাতে ঘুম থেকে উঠে একটা চেয়ার নিয়ে ছাদের এক কোণায় গিয়ে বসলাম। কেন জানি আজকে শরীরটা ভালো লাগছে না। অনেকক্ষণ আমি একা একা বসে আছি। হঠাৎ পেছন থেকে আওয়াজ আসলো, আমি কি আসতে পারি ভাইয়া? পিছনে তাকিয়ে দেখি রিয়া দাঁড়িয়ে আছে। তবে রিয়া আজকে শাড়ি পরেছে। চাঁদের আলোয় ওর মুখটা জলজল করছে। মনে হচ্ছে যেন রিয়ার মুখ থেকে মুক্তা ঝরে পড়ছে। আমি কেন যেন রিয়ার দিক থেকে চোখ সরাতে পারছি না। রিয়া আমার ধ্যান ভাঙিয়ে বলল, কি হলো? এভাবে তাকিয়ে কি দেখেন? আমি হাসি দিয়ে বললাম, শাড়ি পরে এখানে আসছো কেন? রিয়া বলল, কেন, আমি শাড়ি পরলে আপনার সমস্যা বুঝি? আমি বললাম, হ্যাঁ অনেক সমস্যা। দেখছো না তোমার থেকে চোখ সরাতে পারছি না? রিয়া বলল, চোখ বন্ধ করে নেন, তাহলেই হবে। আর আমার জামাই বলেছে আজকে শাড়ি পরে তাকে ভিডিও কল দিতে। কথা তো হয়েছে, কিন্তু কেন যেন শাড়ি খুলতে মন চাচ্ছে না। রিয়ার কথা শুনে মনটা আবার খারাপ হয়ে গেল। ও আমার জন্য শাড়ি পরে নাই, ওর হবু হাজবেন্ড বলেছে দেখে শাড়ি পরেছে। আমি এবার নিচের দিকে তাকিয়ে বললাম, শাড়ি কি তুমি পরেছো নাকি আন্টি পরিয়ে দিয়েছে? রিয়া বলল, আমি তো এসব পরি না, চাচি পরিয়ে দিল। আমি বললাম, ও তোমার বাবা মা কখন আসবে? রিয়া বলল, এই হয়তো কিছুক্ষণ পরে চলে আসবে। আমি বললাম, তাহলে শাড়ি খোলার দরকার নেই, তোমার বাবা মা তোমাকে এই রূপে দেখলে অনেক খুশি হবে। রিয়া বলল, হ্যাঁ তাই তো, আমি তো একবারও এই কথা চিন্তা করি নাই। আমি বললাম, তা এখানে কি মনে করে? এবার রিয়া আমার পাশে দাঁড়িয়ে বলল, আসলে কি জানেন, আমি ওকে খুব পছন্দ করি। বাবা ওর সাথে আমার বিয়ে ঠিক করেছে, এজন্য আমি অনেক খুশি। কিন্তু আপনি তখন চাচির সাথে এভাবে কথা বললেন, এজন্য একটু রাগ হয়েছে। আমি বললাম, ও আচ্ছা সরি। রিয়া বলল, আমি বুঝতে পারছি আপনি কেন এমন করছেন, কিন্তু আমার এছাড়া কোনো উপায় নেই। আমি বললাম, হ্যাঁ আমি বুঝেছি, তোমাকে বলতে হবে না। রিয়া বলল, একটা প্রশ্ন করব আপনাকে? আমি বললাম, হ্যাঁ বলো। রিয়া বলল, আপনার গার্লফ্রেন্ড নাই? আমি বললাম, যার কোনো বাবা মাই নাই তার আবার কিসের গার্লফ্রেন্ড? বেঁচে আছি যে এটাই অনেক। রিয়া বলল, মজা করেন কেন, সত্যি করে বলেন। আমি বললাম, না আমার কোনো গার্লফ্রেন্ড নাই। রিয়া বলল, আমার এক বান্ধবী আপনাকে। আমি বললাম, যে পর্যন্ত বলেছ সেখানেই থাক, আর কিছু বলো না। আমার গার্লফ্রেন্ড বা বউ কিছুর দরকার নেই। রিয়া বলল, এভাবে একা একা থাকতে পারবেন? আমি বললাম, দেখি কপালে কি লেখা আছে, যাকে চেয়েছিলাম তাকে তো আর পাবো না। রিয়া বলল, কার কথা বলছেন? হঠাৎ করে দেখি ফোনটা বাজতে লাগলো। ফোন রিসিভ করতেই ওপাশ থেকে আওয়াজ এলো, কি খবর রনি তোর? আমি বললাম, আরে রবিন যে, তুই আমার ফোন নাম্বার কিভাবে পেলি? রবিন বলল, রিয়ার কাছ থেকে নিয়েছি। আমি বললাম, ও আচ্ছা তাই বল, কি করিস? রবিন বলল, রেস্টুরেন্টে আছি গার্লফ্রেন্ডের সাথে। আমি বললাম, ও তোর তো আবার গার্লফ্রেন্ড আছে, মনেই ছিল না। তা ভাবি কেমন আছে? রবিন বলল, আছে মোটামুটি। এখন যেই জন্য তোকে ফোন করেছি। আমি বললাম, হ্যাঁ বল। রবিন বলল, কালকে সকালে কলেজে একটা অনুষ্ঠান আছে, সিনিয়ররা বলল আগে যেতে। আমি বললাম, তো এখন চলে যাব? রবিন বলল, ধুর বেটা, মজা করিস না, আমি সকালে এসে তোকে নিয়ে যাব, তুই রেডি থাকিস। আমি বললাম, আচ্ছা ঠিক আছে। রবিন ফোন রাখার পর রিয়া বলল, রবিন ফোন করেছিল? আমি বললাম, হ্যাঁ। রিয়া বলল, তো কি বলেছে? আমি বললাম, সকাল সকাল কলেজে যেতে, কি নাকি একটা অনুষ্ঠান আছে নাকি। রিয়া বলল, এখন আবার কলেজে কি অনুষ্ঠান? আমি বললাম, কি জানি। রিয়া বলল, আচ্ছা থাক বাদ দেন, নিচে চলেন, চাচি হয়তো অপেক্ষা করছে। আমি বললাম, আজকে তো খেতে মন চাইছে না রিয়া। রিয়া বলল, মনকে কি দড়ি দিয়ে বেঁধে নিয়ে যেতে হবে নাকি? আমি বললাম, কেন জানি আজকে ভালো লাগছে না। রিয়া বলল, কি করলে ভালো লাগবে? আমি বললাম, তুমি যাও, আমি আসছি। রিয়া বলল, এখন আপনি কি চান আপনাকে ধরে নিচে নিয়ে যাই? আমি বললাম, তুমি খুব জেদি একটা মেয়ে, এমন কেন করো বলো তো? রিয়া বলল, আমার ভালো লাগে এমন করতে। কেন, আপনার কোনো সমস্যা? আমি বললাম, না, আমার আবার কিসের সমস্যা হবে? রিয়া বলল, লুঙ্গি এভাবে পরে কেউ? আসেন আমি পরিয়ে দেই। রিয়ার থেকে কিছুটা দূরে গিয়ে বললাম, আমি আমার মান সম্মান বুঝি তোমার হাতে তুলে দিব? রিয়া বলল, ভুল করেছি, সেই দিন যদি খালি ভিডিওটা করে রাখতাম। আমি বললাম, চুপ করো রিয়া। রিয়া বলল, আমার বান্ধবীরা কি বলে জানেন? আমি বললাম, কি বলে? রিয়া বলল, বলে ওদের নাকি খুব শখ আপনাকে বিনা কাপড়ে দেখার। আমি বললাম, আস্তাগফিরুল্লাহ, ছি ছি, ভালো হতে বলবে তোমার বান্ধবীদের। রিয়া বলল, ভালো মানুষের দাম নাই জানেন না? হঠাৎ করে ছাদে আন্টি এসে বলল, কি ব্যাপার রনি, কি নিয়ে কথা হচ্ছে? আমি বললাম, আন্টি আপনার মেয়েকে নিয়ে এখান থেকে জানতো, ও আমার মাথা খেয়ে ফেলেছে। রিয়া বলল, মাত্র তো মাথা খেলাম, আরও অনেক কিছু খাবার বাকি আছে। আন্টি হাসি দিয়ে বলল, রিয়া নিচে যা, তুই গিয়ে টেবিলে গুছিয়ে রাখ।
আমি রনির সাথে কিছু কথা বলি। রিয়া আন্টির দিকে তাকিয়ে চলে গেল। রিয়া চলে যাওয়ার পর আন্টি আমার হাত ধরে বলল, বাবা তোমার কাছে একটা হেল্প চাইবো, করতে পারবে তো? আমি বললাম, আন্টি বলেন, আদেশ করব। আমি আপনার ছেলের মতোই, শুধু বলেন আমাকে কি করতে হবে। এবার আন্টি একটু দূরে গিয়ে বলল, আমি জানি রিয়া অনেক আগে থেকেই এই ছেলেটার সাথে প্রেম করে। ও পিচ্চি একটা মেয়ে, ওকে ভুলিয়ে ভালিয়ে পটিয়ে নিয়েছে। কিন্তু বাবা আমি খোঁজখবর নিয়ে দেখেছি ছেলেটা জুয়া খেলে, বাবা মার টাকা উড়ায়, আর রাত হলে যেখানে ইচ্ছা সেখানে মাস্তি করে। রিয়াকে তো এসব বললেও বুঝবে না, শুধু ওকে এতদিন আমি নজরে নজরে রেখেছি যেন ওর কিছু না হয়। জানি না ওর বাবাকে কিভাবে রাজি করিয়েছে। এখন আমি তো কাউকে কিছু বলতেও পারছি না, তাই তোমার কাছেই বললাম যদি তুমি। আমি কিছুক্ষণ চিন্তা করে বললাম, আপনি চিন্তা করবেন না, আমি আগে খোঁজ খবর নিয়ে দেখি, যদি সত্যি হয় তাহলে আমি আমার জীবন দিয়ে হলেও রিয়াকে রক্ষা করব। আন্টি হাসি দিয়ে বলল, তুমি আমার একটা চিন্তা দূর করলে, ধন্যবাদ বাবা। এখন নিচে চলো খাবার খেতে। আমি বললাম, হ্যাঁ আন্টি চলেন। আন্টির বাসা থেকে খাবার খেয়ে উপরে এসে ঘুমিয়ে গেলাম। সকালে রেডি হয়ে রুমের দরজা খুলে দেখি রিয়া খোলা চুলে দাঁড়িয়ে আছে। রিয়াকে পেছন থেকে এতটা সুন্দর লাগছে যে বলার বাহিরে। আমি বললাম, শুভ সকাল। রিয়া পেছনে ফিরে আমার দিকে তাকিয়ে বলল, এতক্ষণে আপনার ঘুম ভাঙলো? আমি বললাম, ঘুম তো অনেক আগেই ভেঙেছে। তা বাসায় যাও নাই? তোমার বাবা মা আসে নাই নাকি? রিয়া বলল, বাবা মা তো রাতেই এসেছে, এখানে আসলাম হাওয়া খেতে, আর বাবা আপনাকে নিয়ে যেতে বলল। আমি বললাম, ও তাই বলো, এখানে কখন এসেছো? রিয়া বলল, অনেকক্ষণ হয়েছে এখানে এসেছি। আমি বললাম, ও আচ্ছা, এক কাজ করি, আগে কলেজ থেকে আসি, পরে তোমার বাবার সাথে কথা হবে, কেমন? রিয়া বলল, এখন চলে যাবেন কি? আমি বললাম, হ্যাঁ। রবিন বলল, সকাল সকাল কলেজে যেতে। রিয়া বলল, আমার জন্য ফুচকা নিয়ে আসবেন। আমি বললাম, টাকা নাই পকেটে। রিয়া বলল, সে না থাকলে আমি কি করব? নিয়ে আসতে হবে। আর একটা কথা। আমি বললাম, হ্যাঁ বলো। রিয়া বলল, কালকে থেকে একটা সময় বের করে আমাদের পড়াবেন। আগে যেখানে পড়তাম ওখানে আর যাব না, সকাল সকাল যাওয়া ভালো লাগে না, যদি বিকালে আপনার সময় হয় ভাইয়া। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, তোমরা পরামর্শ করে জানাও, আমার সময় আছে। আচ্ছা আমি গেলাম, কেমন? রিয়াকে দাঁড় করিয়ে রেখে আমি নিচে চলে গেলাম। আসলে একটা কথা কি, রিয়াকে ছাদে রেখে যেন আমার যেতেই ইচ্ছে করছে না। মন চায় সবসময় যেন আমি ওর সাথেই কথা বলি। রিয়ার সাথে কথা বললে আমার এতটা ভালো লাগে যে বলার বাহিরে। এই তো রবিন বাইক নিয়ে এসে গেছে। রবিন আমার সামনে বাইক রেখে বলল, তাড়াতাড়ি উঠে পড়। আমি রবিনের পেছনে বসে বললাম, এত সকাল সকাল কলেজে কেন? বুঝলাম না কিছুই। রবিন বলল, আমি কি জানি, পরি গ্রুপে মেসেজ করে সবাইকে সকাল সকাল যেতে বলেছে। আমি বললাম, কি আজব এক কলেজে যে ভর্তি হলাম আমি। রবিন বলল, কেন, কি হয়েছে? আমি বললাম, কিছুই হয় নাই, আমার একটা হেল্প করতে পারবি? রবিন বলল, বল। আমি বললাম, আমার পার্ট টাইম একটা জব লাগবে, তুই খুঁজে দিতে পারবি? রবিন বলল, ও এই কথা, তুই কোনো চিন্তা করিস না, আমি দেখবনি। কলেজের সামনে বাইক রেখে বলল, তুই নেমে দাঁড়া, আমি বাইকটা পার্ক করে আসতেছি। কিছুক্ষণ পর রবিন আমার পাশে দাঁড়িয়ে বলল, এখন চল। কলেজের সামনে এসে দেখি ছোট একটা রাস্তা তৈরি করা হয়েছে কলেজের ভেতরে, আর এর পাশে ছাত্ররা ফুল নিয়ে দাঁড়িয়ে আছে। আমি এসব দেখে রবিনকে বললাম, আমাদের হয়তো ফুল নিয়ে দাঁড়াতে হবে, কিন্তু এখানে আসছে কে এটাই তো বুঝতে পারছি না। হঠাৎ করে পরি আমার দিকে ইশারা করে বলল, আমি যেন এই রাস্তা দিয়ে হেঁটে আসি, আর রবিনকে দাঁড়াতে বলল। আমি চোখ বড় বড় করে রবিনের দিকে তাকিয়ে বললাম, কি হতে চলেছে এখানে? আমি তো কিছুই বুঝতে পারছি না। রবিন আমার কানে কানে বলল, কোনো কথা বলিস না, পরি যা বলে তাই চুপচাপ কর, না হলে সমস্যা হয়ে যাবে। ধুর, এসব আজব জিনিস কেনই বা আমার সাথে হয় বুঝি না। পরি আবার আমাকে ইশারা করে বলল, তাড়াতাড়ি এখান দিয়ে হেঁটে আসো, সময় চলে যাচ্ছে। আমি ভয়ে পরির কথা মতো ছোট সাজানোর রাস্তাটায় পা রাখলাম, আর তখনই ছাত্ররা আমাকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছে। মনে মনে ভাবলাম, কালকে হয়তো পরি আমাকে অপমান করেছে, এজন্য আজকে আমাকে এতটা সম্মান করছে। আমি কেন যে পরীকে খারাপ ভাবতে গেলাম, ওর মনটা অনেক ভালো এখন বুঝতে পারছি। তবে কালকে যদি আমাকে এভাবে সম্মান করত তাহলে আমি নিজেকে এই পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান ব্যক্তি মনে করতাম। পরীর সামনে যেতেই পরী হাঁটু গেড়ে আমার সামনে বসে একটা ফুল আমার সামনে ধরে বলল, আমি এত কিছু বলে প্রপোজ করতে পারি না, হয়তো আগে কাউকে প্রপোজ করি নাই, এজন্য এত কিছু বলে প্রপোজ করতে পারি না। শুধু ছোট করে বলবো, তোমাকে যেদিন আমাদের বাসায় দেখেছি সেই দিন আমি তোমার প্রেমে পড়ে গেছি, আর সেই দিনের চিঠিটা আমি দিয়েছিলাম। আমি জানতে চেয়েছি তোমার ভেতরে কেমন অনুভূতি হয় ভালোবাসার জন্য। কালকে তোমাকে অপমান করে আমার অনেক খারাপ লেগেছে, কি করব বলো? কলেজে আমার একটা সম্মান আছে, এই জন্যই এমনটা করেছি।
আর আজকে দেখো সবকিছু ভুলে বেহায়ার মতো তোমাকে প্রপোজ করেছি। সবচেয়ে বড় কথা হলো তোমাকে যে আমার ভালো লেগে গেছে, তাই প্রপোজ না করে থাকতেই পারলাম না। অনেক অনেক ভালোবাসবো তোমাকে, আই লাভ ইউ। শুধু এইটুকু বলতে পারি, তোমার ভালোবাসা পেলে আমি অবশ্যই ভালো হয়ে যাব, তোমাকে আমি কথা দিচ্ছি। আমি পরীর কথা শুনে বোকার মতো শুধু তাকিয়ে আছি। কি যে বলবো এটাই বুঝে উঠতে পারছি না। ধপ করে পরী যে এসব কিছু বলে ফেলবে এটা আমার ধারণার বাহিরে ছিল। হঠাৎ করে রবিন এসে কানে কানে বলল, ভাই যা করিস আর না করিস, ফুলটা এখন নিয়ে নে। এই মেয়ে মারাত্মক জেদি, যা বলে তাই করে, না হলে ও তোকে এত সহজে ছাড়বে না। যা হবে পরে দেখা যাবে, এখন আমি যা বলছি তুই তাই কর। রবিনের কথা শুনে ভয়ে ভয়ে পরীর হাত থেকে ফুলটা নিলাম। আর তখন ওই সব ছাত্রছাত্রীরা হাততালি দিতে লাগলো। আর পরী দাঁড়িয়ে ধপ করে সবার সামনে আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। পরী আমাকে জড়িয়ে ধরাতে আমি যেন বড় ধরনের একটা শক খেলাম। শুধু জড়িয়ে ধরাতে ও থেমে থাকে নাই, আমাকে ছেড়ে আমার কপালে গালে চুমু দিতে লাগলো। আমি শুধু অসহায়ের মতো দাঁড়িয়ে আছি। সবশেষে পরী বলল, এখন সবাই ক্লাসে যাও, আর তুমি আমার সাথে এসো। পরী আমার একটা হাত ধরে নির্জন জায়গায় নিয়ে আসলো। আর একটা বেঞ্চের মাঝে পরী বসে আমাকে ওর পাশে বসিয়ে বলল, কি হলো বেবি, কোনো কথা বলছো না কেন তুমি? আমি ভয়ে ভয়ে বললাম, তুমি হঠাৎ করে। পরী আমাকে আবার শক্ত করে জড়িয়ে ধরে বলল, আমাকে তুমি এত ভয় পাও কেন? ও আচ্ছা, কালকের জন্য। এই যে দেখো বাবু, কানে ধরলাম, এমন আর হবে না। আমি পরীকে কোনো মতে ছাড়িয়ে বললাম, পরী আপু আমাকে একটু সময় দাও, হঠাৎ করে এসব হয়ে যাবে আমি ভাবতেও পারি নাই। পরী বলল, সে না হয় বুঝলাম, কিন্তু আমাকে তুমি আপু বললে কেন? আমি বললাম, না ইয়ে মানে। পরী বলল, দেখো কোনো মানে চলবে না, আমাকে নাম ধরে ডাকবে, ঠিক আছে? আমি বললাম, আচ্ছা ঠিক আছে। পরী বলল, তাহলে বলো পরী জানু। আমি বললাম, শুধু পরী থাক, কেমন? বাকিটা পরে বলবো, আমাকে তুমি একটু সময় দাও প্লিজ, আমি এখন খুব নার্ভাস হয়ে গেছি। পরী আমার গালে চুমু দিয়ে বলল, ঠিক আছে বাবু, যখন আমার বোনকে পড়াতে আসবে তখন বলবে, কেমন? আমি বললাম, এত কম সময়ে? এবার পরী একটু রাগ দেখিয়ে বলল, তাহলে আর কত সময় লাগবে তোমার? আমি একটু ভয় পেয়ে বললাম, আচ্ছা আচ্ছা ঠিক আছে, বেশি সময় লাগবে না। হঠাৎ কোথায় থেকে পরীর বান্ধবীরা এসে বলল, দুলা ভাই আগের ব্যবহারের জন্য সরি, তখন আমরা জানতাম না যে পরী আপনার প্রেমে পড়েছে। আমি মুখে হাসি রেখে বললাম, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি কিছু মনে করি নাই। পরী আমি এখন যেতে পারি? পরী বলল, আচ্ছা ঠিক আছে যাও, তবে বিকালে কিন্তু জানিয়ে দিবে। আমি কোনো মতে পরীর কাছ থেকে সরে রবিনের কাছে গিয়ে দিলাম এক ঘুষি। বললাম, শালা তোর জন্য আমার আজকে এই অবস্থা, তুই আমাকে সকাল সকাল এখানে নিয়ে আসলি কেন? রবিন হাসি দিয়ে বলল, ভালোই তো হয়েছে, সিনিয়র মেয়ের সাথে প্রেম করবি, এটা অনেক বড় সম্মানের বিষয়। আমি বললাম, তোর সম্মান তুই রাখ, এইদিকে আমার জীবন যায় যায় অবস্থা। রবিন বলল, কেন পরীকে তোর পছন্দ হয় নাই? দেখতে শুনতে তো ভালোই আছে। আমি বললাম, দেখ আমি এসবের ভেতরে জড়াতে চাই না, তুই কিছু একটা ব্যবস্থা করে দে। রবিন বলল, দেখ এখন পরীর কথা না মানলে তুই বিপদে পড়বি, কিছুদিন ওর সাথে থেকে দেখ, যদিও খারাপ হয় তখন আমি একটা ব্যবস্থা করবনি। আমি বললাম, কিন্তু? রবিন বলল, কোনো কিন্তু নয়, আমি যা বললাম তাই কর, এমন সুযোগ বারবার আসে না। আমি বললাম, ও আমাকে বিকাল পর্যন্ত সময় দিয়েছে। রবিন বলল, এখন শুধু হ্যাঁ বলে দে, কয়েকদিন তো ওর সাথে থেকে দেখ। আমি বললাম, বুঝেছি তুই আমাকে মারতে চাইছিস। রবিন বলল, ধুর এত টেনশন করিস না, আমার গার্লফ্রেন্ড আছে না, গার্লফ্রেন্ড থাকা খারাপ কিছু না, বরং সিনিয়ররা ভালোবাসে বেশি। আমি বললাম, কি জানি বাবা, আমি এত কিছু জানি না। রবিন বলল, দেখ সবাই তোর দিকে কেমন অবাক হয়ে তাকিয়ে আছে, কেউ আর তোর সাথে বেয়াদবি করতে সাহস পাবে না। এর ভেতরে কোথায় থেকে একটা ছেলে এসে বলল, কি ব্যাপার রবিন, তোর এই ছেলের সাথে কিসের সম্পর্ক? রবিন ছেলেটাকে বলল, ও আমার বন্ধু হয়, তা তোর এসব জেনে লাভ কি? আর তুই এখানে আমার সিনিয়র, তাই আমি বলছি এখানে কোনো ধরনের ঝগড়া করিস না, যা একটু সম্মান পাস পরে তাও পাবি না। ছেলেটা আমার দিকে তাকিয়ে বলল, তোর সম্মান আমার লাগবে না, এখন তুই এখান থেকে যা, তোর বন্ধুর সাথে আমার কিছু কথা আছে। আমি বললাম, কে ভাই আপনি, আর ও এখান থেকে কেন যাবে? যদি কিছু বলতে হয় এখানে বলেন। ছেলেটা এবার বলা শুরু করলো, দেখ পরী তোকে প্রপোজ করেছে বলে হিরো হয়ে যাস না, শুধু পরীর জন্য আমি এই কলেজে ভর্তি হয়েছি, ও শুধু আমাদের ভেতরে যে আসবে তাকে কেটে টুকরো টুকরো করে দিব। রবিন ছেলেটার কথা শুনে বলল, আমার বন্ধুকে প্রপোজ করেছে পরী, আর ও প্রেম করবেই, তোর যদি ক্ষমতা থাকে তাহলে তুই ওকে আটকিয়ে দেখ। ছেলেটা হাসতে হাসতে বলল, মশামাছির গায়ে আমি আঘাত করি না, তবে তোর কপালে খুব দুঃখ আছে রে। ছেলেটা চলে যাওয়ার পর দূর থেকে ছেলেটার বন্ধু আমার দিকে আঙ্গুল দিয়ে গলা দেখিয়ে বলল, ওটা কেটে হাতে ধরিয়ে দিব, মনে রাখিস। এবার আমি রবিনকে বললাম, ওরা কে রে?
রবিন বলল, আর বলিস না, ওর বাবা হলো এই কলেজের সভাপতি, পরীর সাথেই পড়ে। আমি জানি ও পরীর পেছনে পেছনে ঘোরে, কিন্তু কে জানে আজকে তোকে। আমি বললাম, বাদ দে সব কিছু আমি দেখে নিব। তোকে যে বলেছিলাম পিস্তলের কথা, ওইটা কি ম্যানেজ করেছিস? রবিন বলল, আরে বেটা আস্তে বল, মানুষ তো শুনবে। আমি বললাম, শুনলে আমার কি করার আছে, তোকে যেটা বললাম সেটা কর। রবিন বলল, আমার ব্যাগে আছে, তুই বলবি আর আমি আনবো না, সেটা কি হয়? আমি বললাম, অনেক ধন্যবাদ বন্ধু। রবিন বলল, আচ্ছা ক্লাসে চল, না হলে দেরি হয়ে যাবে। আমি বললাম, হ্যাঁ চল। ক্লাস শেষ করে মাঠে যেতেই দেখি পরী দাঁড়িয়ে আছে। আমি পরীকে দেখে বললাম, রবিন তাড়াতাড়ি এখান থেকে চল, পরী দাঁড়িয়ে আছে সামনে। আমি এই কথাটা বলতে বলতেই পরী আমাদের সামনে এসে বলল, রবিন তোমার গার্লফ্রেন্ড দাঁড়িয়ে আছে, হয়তো তোমাকে ডাকছে, দেখো। রবিন পরীর কথা শুনে বলল, কোথায় দাঁড়িয়ে আছে? পরী বলল, গেটের সামনে গিয়ে দেখো দাঁড়িয়ে আছে। রবিন আমার দিকে তাকিয়ে বলল, তুই বাসায় চলে যা কেমন, আমার একটু ওকে নিয়ে মার্কেটে যেতে হবে। এই কথা বলে রবিন চলে গেল। পরী আমার দিকে তাকিয়ে বলল, ওই চলো, আমি তোমাকে বাসায় পৌঁছে দিয়ে আসি। আমি বললাম, কিন্তু ক্লাস? পরী বলল, এখন ক্লাসে এত পড়া হবে না, চলো তো। এই কথা বলে পরী আমার হাত ধরে নিয়ে যেতে লাগলো। কলেজ থেকে বের হওয়ার পর রাস্তায় গিয়ে বললাম, যোগ্য নই। আমিও তো একটা মেয়ে, আমার কি কাউকে ভালোবাসতে মন চায় না? নাকি আমি এসব স্বপ্ন দেখতে পারবো না? বলে দাও, তোমার মনে আমার জন্য কোনো ভালোবাসা নেই? বিশ্বাস করো, আমি তোমাকে কিছু করব না, তুমি আমাকে ভয় পেও না। তুমি চাইলে আমার গালে চড় দিতে পারো, আমি চোখ বন্ধ করে সহ্য করে নিব, তাও তোমাকে কিছু করব না। আর তোমার গায়ে কেউ হাত তুলবে, এটাও আমি কখনো হতে দিব না। পরীর কথাগুলো শুনে খুব মায়া লাগলো আমার। এজন্য আমি পরীর একটা হাতের উপর আমার হাত চেপে ধরে পরীর দিকে তাকিয়ে বললাম, বিকাল পর্যন্ত সময় আছে আমার, তোমাকে হতাশ করব না এটুকু বলতে পারি। পরী এবার খুশি হয়ে আমার দিকে তাকিয়ে বলল, মন চাইছে তোমাকে একটা কিস করতে, কিন্তু তোমার যে অনুমতি নেই। আমি পরীর হাতে ছোট একটা চুমু দিয়ে বললাম, হয়েছে ম্যাডাম। পরী এবার একটু লজ্জা পেয়ে বলল, এখন চলো। কিছুটা সামনে যেতেই দেখি রিয়া আর ওর বান্ধবীরা রাস্তায় দাঁড়িয়ে আছে, হয়তো দূর থেকে আমাদের দেখছে। আমি তাড়াতাড়ি পরীর হাত ছাড়িয়ে বললাম, দেখেছো সামনে কে? পরী বলল, কেন, ওকে বুঝি তুমি ভয় পাও? আমি বললাম, আরে ও পাগল একটা মেয়ে, আমার মাথা খেয়ে ফেলে সবসময়। পরী বলল, কেন, তোমাকে তো কিছু করে নাই আবার? আমি বললাম, আরে কি বলো তুমি, ওর বিয়ে ঠিক হয়ে গেছে। পরী অবাক হয়ে বলল, কি? আমি বললাম, ওকে জিজ্ঞেস করো, তাহলেই তো হয়। রিয়ার কাছে যেতেই রিয়া আমাদের দেখে বলল, কি ব্যাপার পরী আপু, কালকে শুনলাম ওকে শাস্তি দিয়েছেন, আজকে আবার ওর সাথে, বিষয়টা কি? আমি রিয়ার কথা শুনে হাসি দিয়ে বললাম, পরী আমাকে শাস্তি দিয়েছে, কে বলেছে তোমায়? এই দেখো। আমি এটা বলে পরীর গালে ছোট করে একটা চড় দিলাম, যেটা দেখে রিয়া আর ওর বান্ধবীরা বড় বড় চোখ করে আমার দিকে তাকিয়ে আছে। রিয়া তো ভয় পেয়ে বলল, রনি ভাইয়া তুমি এটা কি করলা? পরী আপুকে তুমি চিনো না। পরী এবার হাসি দিয়ে আমার একটা হাত ধরে বলল, তোমার ভাই যে আজকে থেকে আমার বয়ফ্রেন্ড, এটা তুমি জানো? রিয়া তো জানো, এই কথাটা শুনে বড় ধরনের একটা শক খেলো। আমি পরীকে বললাম, পরী তুমি এখন চলে যাও কেমন, আমি ওদের সাথে যেতে পারবো। পরী বলল, আচ্ছা ঠিক আছে, নিজের খেয়াল রাখবে। আর রিয়া, ওর যেন আবার কিছু না হয়, না হলে তোর 12টা বাজাবো। এই কথা বলে পরী চলে গেল। আমি সামনের দিকে হাঁটতে হাঁটতে বললাম, কি ব্যাপার রিয়া, কোনো কথা বলছো না কেন? রিয়া বলল, কি বলবো আপনাকে, আপনি এখানে আসছেন কিছুদিন হলো, আর এর ভেতরেই? আমি বললাম, আমার জীবনটাই এমন রিয়া, আমি যাকে চেয়েছিলাম তাকে আমি পাই নাই। আজকে কলেজে পড়ি আমাকে প্রপোজ করেছে, আর ওকে যদি আমি না করি জানো তো কি হবে আমার, হয়তো আমি বেঁচে থাকতে পারবো না। গাইস, তোমরা কি জানো আমি ওয়ানেক্সে গেম খেলার মাধ্যমে প্রতিদিন টাকা আয় করি? এই আইপিএলে তোমাদের পছন্দের টিমের ওপর বাজি ধরে তোমরাও যদি আমার মতো টাকা আয় করতে চাও, তাহলে এখনই গুগলে ওয়ানেক্স সার্চ করে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করো। আর রেজিস্ট্রেশনের সময় যদি আমার দেওয়া স্পেশাল প্রোমো কোড RED18 ইউজ করো, তাহলে অসংখ্য বোনাস এবং ফ্রি স্পিন পেয়ে যাবা। আর ওয়ানেক্স কিন্তু একটা ইন্টারন্যাশনাল লাইসেন্সকৃত প্ল্যাটফর্ম এবং সবচেয়ে বিশ্বস্ত। এখানে তোমরা ক্রাশ ক্রিস্টালের মতো গেম খেলে সহজেই টাকা আয় করতে পারবে, এবং বিকাশ নগদের মতো সকল মোবাইল ব্যাংকিং অ্যাপের মাধ্যমে সহজেই তোমরা তোমাদের জেতা টাকা তুলতে পারবে। আর 24 ঘন্টা 7 দিন কাস্টমার সাপোর্ট সুবিধা তো রয়েছেই। তাই আমি এটা ব্যবহার করে আমার রেগুলার হাত খরচের টাকা আয় করি, তোমরাও ট্রাই করে দেখতে পারো। ওদের বাসায় যেদিন প্রথম গিয়েছিলাম সেই দিন আমাকে দেখে ও নাকি প্রেমে পড়ে গেছে। আগে জানলে ওদের বাসায় যেতাম না। রিয়া বলল, তার মানে আপনি পরীকে পছন্দ করেন না? আমি বললাম, এমনটাও বলতে পারো।
তবে দেখি ওর সাথে কয়েকদিন থেকে ও কেমন মেয়ে। যদি ভালো হয় তাহলে চিন্তা করে দেখব, না হলে পরে না করে দিব। তাছাড়া জীবনে চলার পথে জীবনসাথী একটা প্রয়োজন আছে। রিয়া বলল, ও তাই বলেন। আমি বললাম, এসব কথা যেন পরীর কানে না যায়। রিয়া বলল, আরে কি বলেন, আমাদের বিশ্বাস করতে পারেন। আমি বললাম, আর একটা কথা, বিকালে মিতুকে পড়াবো না, ওকে রাতে পড়াবো, আর তোমাকে বিকালে। আজকে বিকাল থেকেই, ঠিক আছে? রিয়ার এক বান্ধবী বলল, না, কালকে থেকে ভালো হবে। তাছাড়া মিতুকে তো আপনি বলেন নাই নাকি? আমি বললাম, হ্যাঁ এটাও ঠিক। আচ্ছা ঠিক আছে, কালকে বিকাল থেকে। রিয়া আমার একটা হাত ধরে বলল, ভাইয়া ফুচকা খেতে মনে চাচ্ছে, খাওয়াবেন না? আমি বললাম, রিয়া আমার পকেটে তো টাকা নাই, তুমি জানো আমি এখানে আসছি কিছুদিন হলো, আর এর ভেতরে অনেক টাকা খরচ হয়ে গেছে। রিয়া বলল, আরে আসেন তো, আজকে আমরা আপনাকে খাওয়াবো, ঠিক আছে? আমি মুচকি হাসি দিয়ে বললাম, তাহলে ঠিক আছে চলো। সবাই মিলে ইচ্ছে মতো ফুচকা খেলাম। বিল অবশ্য আমি দিতে চেয়েছিলাম, কিন্তু রিয়া দিয়ে দিল। রাগী হলেও রিয়ার মনটা অনেক ভালো। বাসায় যাওয়ার পর দিলাম একটা ঘুম ভাঙলো একেবারে দরজার খটখট আওয়াজ শুনে। কোনো মতে ঘুম থেকে উঠে দরজা খুলে দেখি রিয়া দাঁড়িয়ে আছে। আমাকে দেখে রিয়া বলল, এই মিয়া, আপনি এত ঘুমান কেন? আমি বললাম, তোমার এই সময় হলো আমাকে ডাক দেওয়ার? আর একটু ঘুমালে কতই না ভালো হতো। রিয়া বলল, এত ঘুমাতে হবে না, যান চোখে পানি দিয়ে আসেন, বাবা আপনাকে ডাকছে। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, তুমি একটু বাহিরে দাঁড়াও, আমি আসছি। রিয়া বলল, কেন, আমাকে ভেতরে আসতে বলবেন না? আমি বললাম, দরজা পর্যন্ত এসে বলছো আমাকে ভেতরে আসতে বলবেন না? তোমার যদি ইচ্ছা হয় তাহলে আসবে, না হলে এখানেই দাঁড়িয়ে থাকো। এই কথা বলে আমি ওয়াশরুমে ঢুকে গেলাম। ওয়াশরুম থেকে বের হয়ে দেখি রিয়া আমার রুমের সবকিছু গুছিয়ে রেখেছে। আমি এসব দেখে বললাম, যতটা খারাপ মনে করেছিলাম তোমাকে, তুমি ততটাও খারাপ না। রিয়া বলল, কেন আমাকে খারাপ মনে হয়? আমি কি আপনার সাথে খারাপ কিছু করেছি? আমি দৌড় দিয়ে রুম থেকে বের হয়ে বললাম, তোমার নজর ভালো না, আগে নিজের নজর ঠিক করো। রিয়া হাসতে হাসতে রুম থেকে বের হয়ে বলল, ভয় পেয়েছেন বুঝি? আমি বললাম, ধুর, চলো তো এখন দেখি তোমার বাবা কি কথা বলে। রিয়ার সাথে ওদের বাসায় গেলাম। এতটাও দূরে না, এখান থেকে 5 মিনিটের রাস্তা হবে হয়তো। রিয়াদের বাসায় যেতেই ও ওর বাবা মায়ের সাথে পরিচয় করিয়ে দিল। ওর বাবা শুধু বলল, আমি যেন বিয়ের সমস্ত দায়িত্ব নিজের হাতে পালন করি। মনে মনে বললাম, আমার পছন্দের মেয়ের বিয়ে, আর আমি কিনা সেটা নিজ হাতে পালন করব? এটা কিভাবে হতে পারে? রিয়াদের বাসা থেকে বের হওয়ার পর রিয়া বলল, একটা কথা বলবো আপনাকে? আমি বললাম, হ্যাঁ বলো। রিয়া বলল, পরিয়াপুর রাগ হয়তো একটু বেশি, কিন্তু ওর মনটা অনেক ভালো। যদি আমি বলি তাহলে তুমি ওর সাথে প্রেম করলে ঠকবে না। আমি বললাম, রিয়া, বিষয়টা এমন না। রিয়া বলল, দেখো, তোমার সাথে আমার কিছুদিনের পরিচয়, হয়তো তুমি আমার বড় ভাইয়ের মতো, তবে আমি তোমাকে আমার বন্ধুর মতোই দেখি। আমি দাঁত কেলিয়ে বললাম, অবশেষে পিচ্চি একটা মেয়ে আমাকে ওর বন্ধু বানিয়ে দিল। রিয়া বলল, কেন, বন্ধু হওয়ার জন্য কি বয়স লাগে নাকি? আমি বললাম, বাদ দাও, তোমার হবু হাজবেন্ডের সাথে তো পরিচয় করালে না। রিয়া বলল, দেখাবনি একেবারে বিয়ের সময়। আমি বললাম, রিয়া, তুমি যার ঘরে বউ হয়ে যাবে তার কপাল খুব ভালো হবে। রিয়া বলল, আপনি না বললেন আমি খারাপ একটা মেয়ে? আমি বললাম, তোমার মতো ভালো কোনো মেয়ে হয় না, তোমার ঝগড়াগুলো আমার খুব ভালো লাগে। রিয়া বলল, ও মা, আপনি আবার কি বলেন? আমি বললাম, হ্যাঁ, যেটা সত্যি তাই বললাম। হঠাৎ বাসার ভেতর থেকে আওয়াজ এলো, রনি, একটু এইদিকে আসো তো। আমি বললাম, রিয়া চলো, আন্টি মনে হয় আমাকে ডাকছে। রিয়া বলল, না, আপনি যান, শরীরটা আজকে ভালো লাগছে না, আমাকে একটু ঘুমাতে হবে। আমি বললাম, আমি ঘুম পাড়িয়ে দিয়ে আসবো নাকি? রিয়া আমার দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে বলল, চাইলে আসতে পারেন। আমি বললাম, তা পিচি মেয়েকে বুঝি কোলে করে ঘুম পাড়িয়ে দিতে হবে? রিয়া চোখ লাল করে বলল, তবে রে, আপনাকে আজকে খেয়েছি। আমি দৌড় দিয়ে বাসার ভেতরে ঢুকে দরজা বন্ধ করে বললাম, যেদিক থেকে আসলে ওই দিকে যাও, বদমাইশ মেয়ে কোথাকার। রিয়া বাহির থেকে বলল, তোমাকে আমি দেখে নিব, আমার সাথে মজা করো তাই না? প্যান্ট খুলে যদি আমি তোমার হাতে না ধরিয়ে দিয়েছি তাহলে আমার নাম রিয়া না। বাহির থেকে আর কোনো আওয়াজ শুনলাম না, তাহলে রিয়া হয়তো চলে গেছে। আমি ভেতরে গিয়ে সোফায় বসে বললাম, হ্যাঁ আন্টি, বলেন কি হয়েছে? আন্টি পান খেতে খেতে বলল, তোমাকে যে বলেছিলাম আমি, সেটার কি করলে? আমি বললাম, আন্টি, তেমন কোনো সময় পাই নাই আজকে, তবে আজকে রাতে হয়তো একটু খবর নিয়ে দেখতে পারি। আপনি ঠিকানাটা দিলে বেশ ভালো হতো। আন্টি একটা কাগজ আমার হাতে দিয়ে বলল, এখানে সমস্ত তথ্য দেওয়া আছে, তুমি শুধু সময় করে খবর নিবে, আর আমাকে তুমি হতাশ করো না। যদি রিয়ার বিয়ে ওর সাথে হয়ে যায় তাহলে ওর জীবনটা বরবাদ হয়ে যাবে। আমি বললাম, আপনি কোনো চিন্তা করবেন না আন্টি, আমি আপনাকে কথা দিচ্ছি, যদি ছেলেটা খারাপ হয় আমি এই বিয়ে হতেই দিব না।
এভাবে কিছুক্ষণ আন্টির সাথে টুকটাক কথা বলে উপরে চলে গেলাম। বিকালে রেডি হয়ে মিতুকে পড়াতে যাব বলে বাসা থেকে বের হলাম। ফোনটা বের করে রবিনকে কল দিলাম। রবিন ফোন ধরে বলল, হ্যাঁ রনি, বল কি হয়েছে। আমি বললাম, রাতে একটু আমার সাথে দেখা করিস তো, কিছু কাজ আছে। রবিন বলল, কেন, দরকারি কোনো কাজ আছে নাকি? আমি বললাম, ওটাই মনে কর তুই। রবিন বলল, আচ্ছা ঠিক আছে, এখন তুই কোথায় যাস? আমি বললাম, মিতুকে পড়াতে যাচ্ছি। রবিন বলল, সাথে আবার দরজা বন্ধ করে পরীকে পড়াস না, নইলে কিন্তু বিয়ের আগেই বাচ্চার বাবা হয়ে যাবি। আমি বললাম, শালা তুইও আমার সাথে মজা করিস? ঠিক আছে কর, এখন যেহেতু আমার সময় খারাপ। রবিন বলল, আচ্ছা সরি। শোন, তাহলে পরীকে কি উত্তর দিবি? আমি বললাম, ওই তুই যেটা বললি সেটাই, তবে তোকে একটা সত্যি কথা বলবো। রবিন বলল, হ্যাঁ বল। আমি বললাম, না এখন না, পরে বলবো, তুই রাতে দেখা করিস। রবিন বলল, আচ্ছা ঠিক আছে। রবিনের সাথে কথা বলতে বলতে মিতুদের বাসায় এসেই গেলাম। দরজায় কলিং বেল বাজাতেই পরি এসে দরজা খুলে দিল। তবে আজকে পরীকে সত্যি সত্যি খাঁটি একটা মেয়ে মেয়ে লাগছে, কারণ আজকে পরি শাড়ি পরেছে। আমি পরীর থেকে নজর সরিয়ে মিতুর রুমের সামনে গেলাম। পেছন থেকে পরি বলল, আজকে আর পড়ানো লাগবে না, তুমি গিয়ে বসো, আমি আসছি। আমি পরীর কথা কানে না নিয়ে মিতুর রুমের সামনে আওয়াজ করলাম, মিতু তুমি কি ভেতরে আছো? ভেতর থেকে আওয়াজ এলো, হ্যাঁ স্যার আসেন, আমি তো আপনার জন্য বসে আছি। আমি ভেতরে গিয়ে দেখি মিতু টেবিলে বসে পড়ছে। তবে মিতুর কপালে ঘাম দেখে আমি বুঝে গেছি মিতু কোথায় থেকে দৌড়ে এসে পড়তে বসেছে, হয়তো আমি এসেছি দেখে এসেছে। আমি টেবিলে বসতে বসতে বললাম, ভালোই তো দেখি অভিনয় করতে পারো, আমাকে দেখে কোথায় থেকে দৌড়ে এসেছো, যাতে আমি এসে দেখি আমার ছাত্রী একেবারে পড়ালেখা করে উড়িয়ে দিচ্ছে। মিতু হাসি দিয়ে বলল, আপনি কিভাবে বুঝলেন স্যার? আমি বললাম, কিভাবে বুঝেছি এটা তোমার বুঝতে হবে না, এখন বলো যেগুলো দিয়েছিলাম সেগুলো শিখেছ তো? মিতু বলল, আজকে তো কোনো পড়াই হবে না স্যার, আপু আপনার জন্য শাড়ি পরেছে, আর আমার বাবা মা দাওয়াত খেতে বাসা থেকে বেরিয়ে গেছে, আপু নাকি আজকে আপনার সাথে রোম্যান্স করবে। মিতুর কথা শুনে ভয়ে আমার কলিজার পানি শুকিয়ে গেছে। আর তখন ওই পরি দরজা খুলে রুমে ঢুকে বলল, কি খবর স্যার, আপনি ভালো আছেন তো? আমি ভয়ে ভয়ে বললাম, জি ভালো আছি, তুমি ভালো আছো? পরি আমার পাশে বসে মিতুর হাতে ওর ফোনটা দিয়ে বলল, তুই এখন গেম খেল, আমি তোর স্যারের সাথে প্রেম করব। আমি একটু ঘাবড়ে গিয়ে বললাম, দেখো পরি, আমি এখানে তোমার বোনকে পড়াতে এসেছি, তাই আমাকে তুমি এখন। আমার মুখে পরি হাত দিয়ে বলল, কোনো কথা হবে না স্যার, এখন আমার উত্তর চাই। আমি বললাম, কিসের উত্তর? পরি আমার কোলে বসে বলল, কলেজে কি বলেছিলাম মনে আছে তো? মিতু হাসি দিয়ে আমার দিকে তাকিয়ে বলল, এখন মজা বোঝেন স্যার, সেই দিন তো আমাকে খুব মেরেছিলেন। মনে মনে বললাম, কি এক প্যাচে পড়লাম আমি, কেন যে আজকে এখানে প্রাইভেট পড়াতে আসলাম। পরি এবার বলল, কি হলো আমার উত্তরটা? বুঝতে পারলাম পরি আমাকে আজকে ছাড়বে না, এজন্য আমি বললাম, সে না হয় ঠিক আছে, কিন্তু বিয়ের আগে এসব? পরি আমাকে ধমক দিয়ে বলল, তোমাকে আমি বলেছি উল্টাপাল্টা চিন্তা করতে, আমার বোন এখানে বসে আছে দেখছো না, নইলে তো ওকেও বাসা থেকে বের করে দিতাম। আমি বললাম, দেখো পরি, আমার একটা মান ইজ্জত আছে, তাই বলে তোমার বোনের সামনে? মিতু বলল, আরে দুলা ভাই কিছুই হবে না, এখানে তো আমরাই, আপনি যদি বলেন আমি বাহিরে চলে যাব। আমি বললাম, আরে না মিতু, তোমার বাহিরে যেতে হবে না, তুমি এখানেই থাকো। পরি আমার চোখে চোখ রেখে বলল, আচ্ছা আমাকে আজকে সুন্দর লাগছে না বলেন তো? আমি বললাম, পরি প্লিজ তুমি একটু দূরে গিয়ে বসো, আমি কিন্তু নিজেকে আর ধরে রাখতে পারবো না। সাথে সাথে পরি আমার ঠোঁটে ওর ঠোঁট মিলিয়ে কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে বলল, আমাকে পাগল বানিয়ে দিবে, কেন যে তোমাকে পড়াতে এখানে আসলাম। এবার মিতু ফোন সরিয়ে বলল, যদি আপু আপনাকে জোর করে বলে প্রেম করতে তাহলে আপনি না করে দেন, আমি আপনার কিছুই হতে দিব না, কারণ আমি চাই না আপনি আপনার মনের বিরুদ্ধে গিয়ে আপুর সাথে প্রেম করেন। এমনিই কিন্তু আপু দেখতে একটু রাগী, কিন্তু বিশ্বাস করেন আপুর মনটা অনেক ভালো, আপনি ভয় পাবেন না, আমি আছি এখানে, আপনি আমার স্যার। আমার সামনে আপু আপনার গায়ে হাত তুলবে আমি এটা কখনো হতে দিব না, তবে বিশ্বাস করেন আপুর মনটা আসলেই অনেক ভালো, একবার ওর সাথে আপনি মিশে দেখেন, সত্যি ও আপনাকে ধোকা দিবে না। এর ভেতরে পরি একটা প্লেটে কিছু খাবার নিয়ে এসে বলল, তা কি নিয়ে কথা হচ্ছে শালিদুলা ভাইয়ের? আমি মিতুর দিকে তাকাতেই ও চুপ হয়ে আবার ফোনের দিকে নজর দিল। পরি আমার সামনে খাবার রেখে বলল, খেতে পারবে নাকি খাইয়ে দিতে হবে? এবার আমি পরির হাত ধরে আমার কোলে বসিয়ে ওর চোখে চোখ রেখে বললাম, তোমাকে বিশ্বাস করে আমার এই মন দিলাম, আমাকে ধোকা দিবে না তো? পরি আমার দিকে শুধু অবাক হয়ে তাকিয়ে আছে, ও হয়তো ভাবতেও পারে নাই আমি এটা করব। আমি আবার বললাম, কি হলো সিনিয়র ম্যাডাম, আমি কি বলেছি এটার উত্তর দিলে না তো?
পরি শুধু বলল এই জীবন থাকতেও না। আমি সাথে সাথে পরীকে জড়িয়ে ধরে বললাম মনে থাকে যেন। মিতু আমার দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে বলল ভালোবাসার জয় হোক। কিছুক্ষণ পর পরীর মুখ তুলে দেখি ও কান্না করছে। আমি পরীর চোখের পানি মুছে বললাম হয়েছে, আপনাকে আর কান্না করতে হবে না, এখন আমাকে আপনি খাইয়ে দেন। পরী আমাকে ধীরে ধীরে খাইয়ে দিতে লাগলো। আমি বললাম তুমি খেয়েছো তো? পরী বলল খেয়েছি, তুমি আগে খেয়ে নাও। খাওয়া শেষে পরী আমাকে জড়িয়ে ধরে বলল সত্যি আজকে আমি অনেক অনেক খুশি। আমি বললাম আচ্ছা বুঝেছি, এখন তো আমাকে ছাড়বে নাকি? আমার তো এখন বাসায় যেতে হবে। পরী বলল কেন, আজকে এখানেই থেকে যাও। আমি বললাম আরে না, কিছু কাজ আছে আমার, এখন ছাড়ো আমাকে। পরী আমাকে ছেড়ে দিয়ে বলল সত্যি কি তুমি চলে যাবে? আমি বললাম হ্যাঁ যেতে তো হবেই। আর মিতু ফোন রেখে বইটা নিয়ে বসতে পারো না? মিতু মুখ বাঁকিয়ে বলল আপনি আমার আপুকে ছেড়ে বাসায় যেতে পারেন না? কখন থেকে তো দেখছি আপু আপনার কোলে বসে আছে। আমি এবার দাঁড়িয়ে পরীকে বললাম এখানে থাকলে তোমার বোন আমার মান সম্মান সব শেষ করে দিবে, এখন আমি গেলাম কেমন? পরী আমার কপালে চুমু দিয়ে বলল আচ্ছা ঠিক আছে, তোমার ফোনটা আমার কাছে দিয়ে যাও। আমি বললাম কেন, কি করবে? পরী বলল ফোনের ভেতরে কিছু নাই তো আবার, নাকি কারোর সাথে প্রেমে জড়িত আছো? পরীর হাতে ফোনটা দিয়ে বললাম মিতুকে দিয়ে পাঠিয়ে দিও ঠিক আছে, আর রবিন ফোন দিলে বলবে বাসার নিচে আসতে। পরী বলল আমি কি এগিয়ে দিয়ে আসবো নাকি? আমি বললাম না ম্যাডাম, তার আর দরকার নেই, আমি একাই যেতে পারবো কেমন? গাইস তোমরা কি জানো আমি ওয়ানেক্সে গেম খেলার মাধ্যমে প্রতিদিন টাকা আয় করি। এই আইপিএলে তোমাদের পছন্দের টিমের ওপর বাজি ধরে তোমরাও যদি আমার মতো টাকা আয় করতে চাও তাহলে এখনই গুগলে ওয়ানেক্স সার্চ করে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করো। আর রেজিস্ট্রেশনের সময় যদি আমার দেওয়া স্পেশাল প্রোমো কোড RED18 ইউজ করো তাহলে অসংখ্য বোনাস এবং ফ্রি স্পিন পেয়ে যাবা। আর ওয়ানেক্স কিন্তু একটা ইন্টারন্যাশনাল লাইসেন্সকৃত প্ল্যাটফর্ম এবং সবচেয়ে বিশ্বস্ত। এখানে তোমরা ক্রাশ ক্রিস্টালের মতো গেম খেলে সহজেই টাকা আয় করতে পারবে এবং বিকাশ নগদের মতো সকল মোবাইল ব্যাংকিং অ্যাপের মাধ্যমে সহজেই তোমরা তোমাদের জেতা টাকা তুলতে পারবে। আর 24 ঘন্টা 7 দিন কাস্টমার সাপোর্ট সুবিধা তো রয়েছেই। তাই আমি এটা ব্যবহার করে আমার রেগুলার হাত খরচের টাকা আয় করি, তোমরাও ট্রাই করে দেখতে পারো। পরীদের বাসা থেকে বের হয়ে কিছু দূর যেতেই হঠাৎ করে রবিন আমার সামনে বাইক থামিয়ে বলল কি ব্যাপার বন্ধু, আজকে এত খুশি খুশি লাগছে কেন? রবিনের বাইকের পেছনে বসে বললাম কোনো একটা নির্জন জায়গায় নিয়ে চল, সেখানে বসে কিছুক্ষণ আড্ডা দিবনি। আমার কথা মতো রবিন তাই করলো, একটা মাঠের মাঝে নিয়ে গেল। সেখানে বসে রবিনকে বললাম পরীকে হ্যাঁ বলে দিয়েছি, ভেবেছিলাম ওর সাথে প্রেম করব না, কিন্তু ওর মনটা আসলে অনেক ভালো আছে। রবিন হাসি দিয়ে বলল এটা তো আমি আগে থেকেই জানতাম যে তুই পরীর প্রেমে পড়বি, আর তাছাড়া সিনিয়র মেয়েরা কিন্তু খুব করে ভালোবাসতে পারে। আমি বললাম হ্যাঁ তোকে বলেছে, আর তুই বিয়ে করবি কবে বলতো? রবিন বলল আরে বেডা আগে তো ভালো করে প্রেম করি, পরে দেখা যাবে বিয়ে কবে করা যায়। আমি বললাম একটা কথা তোকে বলার ছিল। রবিন বলল হ্যাঁ বল। আমি রিয়ার বিষয়ে রবিনকে সব বললাম। রবিন সব শুনে বলল আচ্ছা তাহলে কালকে আমরা গোয়েন্দা সেজে ওর বাসায় যাব। যেহেতু রিয়া আমার শালি হয় তাহলে ওর ভালো মন্দ তো আমাকেই দেখতে হবে নাকি? রবিনের সাথে আড্ডা দিতে দিতে অনেক রাত হয়ে গেল। বাসায় যাওয়ার সময় রবিনকে বললাম চল হেঁটেই যাই, তাছাড়া বাসায় গিয়ে আর কি বা করব। রবিনও বলল ঠিক আছে চল তাহলে। কিছুক্ষণ যাওয়ার পর একটা নির্জন গলি পড়ল। এখানে এত বেশি মানুষ আসে না, এজন্য রবিন বলল জায়গাটা বেশি একটা ভালো না, তুই বাইকে ওঠ। এই কথাটা বলতে দেরি হলো। আর হঠাৎ করে সেই দিন যে একটা ছেলে কলেজে বলেছিল আমি পরীকে খুব পছন্দ করি, সেই ছেলেটার বন্ধু আমাদের বাইকের সামনে এসে দাঁড়ালো, হাতে একটা চাইনিজ কুড়াল, যেটা দেখে আমরা একটু ভয় পেয়ে গেলাম। রবিন ওকে দেখে বলল দেখ তোর সাথে আমরা ঝগড়া করতে এখানে আসি নাই, আমাদের পথ ছেড়ে দাঁড়া, আমাদেরকে আমাদের মতো যেতে দে। ছেলেটা উল্টো আমার কাছে এসে আমার দিকে তাকিয়ে বলল সেই দিন বলেছিলাম না তোর গলা কেটে হাতে ধরিয়ে দিব, মনে আছে? আমি আবার যা বলি তাই করি, আজকে তোরা দুই বন্ধুর মাঝে কেউ বেঁচে ফিরতে পারবি না। ছেলেটার কথা শুনে মেজাজ পুরাই খারাপ হয়ে গেল। পকেট থেকে পিস্তলটা বের করে সরাসরি ছেলেটার কপাল বরাবর বসিয়ে দিলাম, আর তখন ওই ছেলেটা ধপ করে নিচে পড়ে গেল। রবিন তাড়াতাড়ি আমাকে এখান থেকে কিছুটা দূরে নিয়ে গিয়ে বলল তুই এটা কি করলি বন্ধু? আমি বললাম কি করলাম মানে, ও আমাদের মারবে বলছিল, তোর কি মনে হয় ও আমাদের ছেড়ে দিত? যা করেছি ভালোই করেছি। রবিন বলল তাই বলে সাধারণ একটা কথার জন্য তুই গুলি করে দিবি? আমি বললাম ধুর এত চিন্তা করিস না তো, বাসায় গিয়ে মাথা ঠান্ডা কর, আর আমি জানি তুই আমার কিছু হতে দিবি না, তোর উপর আমার ভরসা আছে। রবিন চুপচাপ বাসার সামনে আমাকে নামিয়ে দিয়ে বলল যা করেছিস ভালোই হয়েছে, আচ্ছা তুই কোনো চিন্তা করিস না, আমি বিষয়টা দেখব। আমি বললাম কলেজে কি তুই পরীর মতো নেতা হতে চাস? রবিন বলল না ভাই আমার লাগবে না, এখন তোর ভিতরে আমি যে সাহস দেখলাম, তোর সামনে পরী কেন কেউ টিকবে না। রবিনের পকেটে পিস্তল দিয়ে বললাম এটাকে কয়েকদিন একটু সুরক্ষিত জায়গায় রাখ, এমনি এটা গরম হয়ে আছে কেমন।
রবিন আর কিছু না বলে বাইক নিয়ে চলে গেল। আমি বাসার ভেতরে ঢুকে উপরে গেলাম, হাত মুখ ভালো করে ধুয়ে ছাদে গিয়ে বসলাম। কিছুক্ষণ পর পেছন থেকে কিসের যেন একটা শব্দ ভেসে আসলো, এজন্য পেছন ফিরে তাকালাম, আর পেছনে তাকিয়ে দেখি পরি দাঁড়িয়ে আছে। আমি তো ওকে দেখে বললাম, আরে পরি, তুমি এত রাতে এখানে কিভাবে আসলে? পরি আমার সামনে এসে বলল, আমি তো একা আসি নাই, বাবা মাও এসেছে, নিচে হয়তো আন্টির সাথে কথা বলছে উনারা, আর আমি তোমার সাথে কথা বলতে এখানে চলে এলাম। কেমন হয়েছে বলো তো? আমি পরির হাত ধরে আমার পাশে বসিয়ে বললাম, অনেক ভালো হয়েছে। এখন বলো তো তুমি কেমন আছো? পরি আমাকে এক হাত দিয়ে জড়িয়ে ধরে বলল, তোমাকে ছাড়া থাকতে আমার যে খুব কষ্ট হয়, মন চায় সবসময় তোমাকে এই বুকের মাঝে আগলে রাখি। আমি বললাম, ও মা, তাই নাকি? পরি বলল, হুম গো, আর এই নাও তোমার ফোন। আমি বললাম, তা আমার ফোন নিয়ে তুমি কি দেখলে? আমি কারোর সাথে প্রেম করছি নাকি এটা দেখলে, তাই না? পরি বলল, আরে না, তোমার ফোন নাম্বার, তোমার ফেসবুক আইডি এসব নিলাম। আমি বললাম, আমি তো ভেবেছিলাম আমাকে হয়তো তুমি সন্দেহ করছো। পরি বলল, পাগল হয়েছ তুমি? আমি বললাম, আচ্ছা পরি, তোমার বাবা মা যদি আমাদের এই সম্পর্ক মেনে না নেয়? আমি তো তোমার থেকে অনেক ছোট। পরি বলল, হ্যাঁ তোমাকে বলেছে, আমি এই বিষয়ে আম্মুর সাথে কথা বলবো, আর আমি যা বলি আমার পরিবারের সবাই তাই করে। আমি বললাম, পরি, তোমাকে একটা কথা বলবো? পরি বলল, হুম বলো। আমি বললাম, তুমি জানো আমার এই পৃথিবীতে কেউ নেই, আমি এতিম একটা ছেলে। পরি বলল, তোমার কে আছে কি না আছে এটা আমার জেনে কোনো লাভ নেই, তুমি শুধু আমার হয়ে থেকো তাহলেই হবে। আমি বললাম, আমার কেন জানি মন বলছে তুমি আমার কাছ থেকে খুব শীঘ্রই হারিয়ে যাবে। পরি আমার ঠোঁটে চুমু দিয়ে বলল, এমন কোনোদিনও হবে না, আমি শুধু তোমার। আজকে থেকে যদি বেঁচে থাকি, প্রতিটা সময় প্রতিটা মিনিট শুধু তোমার জন্যই বেঁচে থাকবো। আমি পরীকে দুই হাত দিয়ে জড়িয়ে ধরে বললাম, আমি আগে ভাবতাম আমার এই পৃথিবীতে কেউ নেই, কিন্তু তুমি যখন আমার পাশে দাঁড়ালে তখন আমি একটু সাহস পেলাম। পরি বলল, এসব কথা বাদ দাও তো, দেখো না আজকের আকাশটা কতটা সুন্দর লাগছে। আমি বললাম, তোমার থেকে তো বেশি না। পরি বলল, সত্যি আমি সুন্দর তো? আমি বললাম, হ্যাঁ অনেক সুন্দর, যেটা প্রকাশ করার মতো নয়। কি সুন্দর প্রেম! এই মাঝরাতে তোমরা ছাদে বসে প্রেম করছো, লজ্জা করছে না? পরীকে ছেড়ে পেছনে তাকিয়ে দেখি রিয়া দাঁড়িয়ে আছে। আমি হাসি দিয়ে বললাম, এখানে জরুরি একটা মিটিং চলছে, আর এর ভেতরে তুমি হঠাৎ করে এখানে কেন আসলে? রিয়া পরীর দিকে তাকিয়ে বলল, আপু, আঙ্কেল আন্টি নিচে দাঁড়িয়ে আছে, তোমাকে তাড়াতাড়ি যেতে বলছে। পরি আমার কপালে একটা চুমু দিয়ে বলল, আজকে আসি বাবু, কেমন? পরে কথা হবে, আর কালকে আমি একটু কলেজে দেরিতে যাব, কিছু মনে করবে না। এই কথা বলে পরি চলে গেল। পরি যাওয়ার পর রিয়া বলল, তা কবে থেকে এসব চলছে? আমি বললাম, তুমি বলেছ পরি ভালো একটা মেয়ে, এজন্য ওকে না করতে পারলাম না। রিয়া বলল, এত বড় মিথ্যা কথা কিভাবে বলতে পারলেন? আমি বলেছি দেখে আপনি প্রেম করবেন? বাহ! আমি বললাম, বাদ দাও এসব, তা বিয়ের কাজ কতটুকু এগোলো? রিয়া বলল, অনেকটাই, যেটা বলার বাহিরে। আচ্ছা আমি গেলাম, এমনি অনেক রাত হয়ে গেছে। আমি বললাম, আজকে আমার বাসায় থেকে যাও, পরে বলবে আমি তোমাকে আমার বাসায় থাকার জন্য বলি নাই। রিয়া আমার দিকে তাকিয়ে বলল, ও তা আপনি কি নিজ মুখে এই কথা বলছেন নাকি? ঠিক আছে চলেন, দেখি আপনার কত বড় সাহস। আমি দৌড় দিয়ে রুমে ঢুকে দরজা বন্ধ করে বললাম, আমাকে তো কুত্তা কামড় দিয়েছে, নিজের মান সম্মান আরেকজনের হাতে তুলে দিব। রিয়া বলল, আচ্ছা আপনি এত ভীতু কেন? আমি বললাম, কে বলেছে আমি ভীতু? রিয়া বলল, তাহলে দরজা খুলেন, দেখি কতটা সাহস আছে আপনার। আমি বললাম, আরে যাও, তোমাকে আমি বলছি দেখে তোমার থাকতে হবে? আমি একটা ছেলে আর তুমি একটা মেয়ে, পরে যদি... রিয়া বলল, পরি আপুকে ফোন করে বলবো নাকি এসব কথা? আমি বললাম, বোন তোর পায়ে পড়ি, তুই এখান থেকে যা। পরি হাসতে হাসতে চলে যাচ্ছে। আমি বিছানার উপর বসে বললাম, যাক বাবা, বাঁচা গেল। রাতে অল্প কিছু খেয়ে ঘুমিয়ে গেলাম। সকালে রেডি হয়ে আবার কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম। আজকে আর রবিনকে পেলাম না, তাই একা একাই হেঁটে কলেজের দিকে যেতে লাগলাম। কলেজের মাঠ পর্যন্ত যেতেই পেছন থেকে রবিন আওয়াজ করে বলল, আজকে যে আমাকে একা রেখেই চলে আসলি? আমি পেছনে তাকিয়ে বললাম, আমি তোকে একা রেখে চলে আসছি তাই না? রবিন আমার হাত ধরে একটু সাইডে নিয়ে গিয়ে বলল, রাতের খবরটা কি শুনেছিস? আমি বললাম, কি হয়েছিল বল। রবিন বলল, বাড়ি থেকে নাকি ও কোনো কারণে বলে এসেছিল আত্মহত্যা করবে, আর তুই তো... থাক বাদ দে, এখন সবাই মনে করছে ও আত্মহত্যা করেছে। আমি বললাম, যাক বাবা, তাহলে বেশ ভালোই হয়েছে। রবিন বলল, এখন চল, আজকে আর ক্লাস করা যাবে না, রিয়ার বিষয়ে খোঁজ নিতে হবে। কি রে রবিন, তোরা এখানে কি করিস? আবার সেই সভাপতির ছেলে আমাদের সামনে আসলো। রবিন মন খারাপ করে বলল, সাইমন, একটা কথা জিজ্ঞেস করব?
ছেলেটা রবিনের দিকে তাকিয়ে বলল, কর। রবিন বলল, তোর বন্ধু কি কারণে আত্মহত্যা করলো রে? রবিনের কথা শুনে ও কোনো কিছুই বলল না, চুপচাপ সামনের দিকে হাঁটতে লাগলো। আর আমার দিকে তাকিয়ে বলল, তোকে দিয়ে দিলাম পরীকে, বিয়ে করে নে। তবে তার আগে ওর সাথে আমার কিছু হিসাব আছে, ওটা শেষ করার পর তুই বিয়ে করে নিস, কেমন? কলার বাকল ঝুলিয়ে কলা ঠিকই আমি খাবো, তুই শুধু গাধার মতো কলার বাকল খাবি, এই কথা মনে রাখিস। ছেলেটা যাওয়ার পর আমি বললাম, ওর নাম কি সাইমন? রবিন বলল, ওর নাম সাইমন। আমি বললাম, তাহলে ওরও একটা ব্যবস্থা করে ফেলি, কি বলিস? রবিন বলল, দিব তোকে একটা হালা, এমনি এক চিন্তায় বাঁচি না, আবার আরেক চিন্তা দেশ তুই আমাকে। আমি বললাম, আচ্ছা এখন চল, রিয়ার বিষয়ে দেখি। রবিন বলল, চল। রাস্তায় হাঁটতে হাঁটতে রবিন বলল, আজকে তো তোর সিনিয়র গার্লফ্রেন্ডকে দেখলাম না, বিষয়টা কি বলতো? নতুন নতুন গার্লফ্রেন্ড পেলি বেশি করে প্রেম করবি, তা না? আমি বললাম, কালকে রাতে বলে গিয়েছিল ওর নাকি কি একটা জরুরি কাজ আছে, এজন্য কলেজে দেরিতে যাবে। রবিন বলল, রাতে তোর সাথে দেখা হয়েছিল পরীর? আমি বললাম, আরে বেডা, আমার ফোন ওর কাছে ছিল, ওটা দিতেই আমার কাছে আসছিল। রবিন বলল, ও তাই বল, আমি তো ভেবেছিলাম অন্ধকারের মাঝে। আমি বললাম, কানের নিচে দিব একটা, শুধু উল্টাপাল্টা চিন্তা করিস। আর রবিন, পিস্তল নিয়ে এসেছিস? রবিন বলল, এখন আবার ওটা দিয়ে কি করবি? আমি বললাম, দেখি কি করা যায়, ওই তো এই বাসার কথাই তো বলেছিল না আন্টি? রবিন বলল, এই বাসার কথাই, ওই তো ছেলেটা বের হচ্ছে। ছেলেটা বের হয়ে একটা অটো নিয়ে কোথায় যেন যেতে লাগলো। রবিন বলল, ওর পিছু করতে হবে, তাড়াতাড়ি কর। আমরাও ওর পেছনে পেছনে যেতে লাগলাম। মাঝপথে ছেলেটা একটা মেয়েকে গাড়িতে তুলে নিল, আমরা শুধু ওর কাহিনী দেখছি। শেষে একটা হোটেলের সামনে ওর অটো গিয়ে থামলো, আর আমরাও নেমে গেলাম ওর পেছনে, তবে একটু আড়ালে। রবিন তো চোখ বড় করে আমাকে বলল, রনি, এটা তো আবাসিক একটা হোটেল। আমি অবাক হয়ে বললাম, কি? রবিন বলল, বেডা, আর ওরা দেখ ভেতরে ঢুকছে, তার মানে? আমি বললাম, আর বলতে হবে না, আমি বুঝে গেছি। রবিন বলল, তুই রিয়াকে তাড়াতাড়ি এখানে আসতে বল। আমি বললাম, কিন্তু ওর ফোন নাম্বার তো আমার কাছে নেই। রবিন বলল, তাড়াতাড়ি কোনো একটা ব্যবস্থা কর, ওকে হাতে নাতে ধরিয়ে দিতে হবে। আমি ফোনটা বের করে আন্টির নাম্বারে কল দিলাম। আন্টি ফোন ধরে বলল, হ্যালো, কে? আমি বললাম, আন্টি, আমি রনি, রিয়া আছে এখানে? আন্টি বলল, না, ও তো বাসায়। আমি বললাম, আন্টি, তাড়াতাড়ি ওর বাসায় গিয়ে ওকে এই ঠিকানায় পাঠিয়ে দেন, ছেলেটা একটা মেয়ে নিয়ে হোটেলে আসছে, রিয়াকে সব কিছু দেখাতে হবে। আন্টি বললেন, বাবা, রিয়াকে 5 মিনিটের মাঝে ওখানে যেতে বলছি, তুমি শুধু ওর দিকে নজর রাখো, আজকে প্রমাণসহ রিয়াকে সবকিছু দেখাও। আমি বললাম, ঠিক আছে, আপনি তাড়াতাড়ি করেন। ফোন রাখার পর রবিন বলল, কি বলেছে আন্টি? আমি বললাম, রিয়া এখানে আসছে। রবিন বলল, ও তাহলে তো ভালোই হলো, কিন্তু আমাকে তো এখন যেতে হবে। আমি বললাম, ও মা, তুই আবার কোথায় যাবি? আর আমি একা একা এসব কিভাবে সামলাবো? রবিন বলল, আরে আমার জিএফ কি জানি একটা বিপদে পড়েছে, যেতে তো হবেই। রবিন আমার পকেটে পিস্তল ঢুকিয়ে দিয়ে বলল, মাথা ঠান্ডা করে কাজ করিস, কেমন? সাবধান, উল্টাপাল্টা কিছু করিস না। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, যা। রবিন চলে যাওয়ার কিছুক্ষণ পর রিয়া চলে আসলো। তবে রিয়া আশেপাশে আমাকে খুঁজতেছে আমি কোথায় আছি। তাকে পছন্দ করি, তার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে, জানেন, 3 বছরের প্রেম আমাদের। আমি এবার অবাক হয়ে রিয়ার দিকে তাকিয়ে বললাম, মাথা কি তোমার খারাপ হয়েছে নাকি আমার মাথা খারাপ হয়ে গেছে? রিয়া বলল, আরে আমি কি আপনার সাথে মজা করছি বলে মনে হয়? আমি সত্যি বলছি। আমি বললাম, তাই বলে এত অল্প বয়সে? রিয়া বলল, হ্যাঁ তো কি হয়েছে, 2 দিন পর একটা বাচ্চা হলে বুঝি তখন আমার অল্প বয়স থাকবে? এবার আমি সত্যি সত্যি বিশ্বাস করলাম যে রিয়া সত্যি কথাই বলছে। রিয়ার দিক থেকে চোখ সরিয়ে সামনে তাকালাম। এতক্ষণ মনটা ভালো ছিল, কিন্তু রিয়ার কথা শুনে এখন মনটাই খারাপ হয়ে গেল। এখানে যখন এসেছি তখন রিয়াকে প্রথম দেখেই আমি ওর প্রেমে পড়ে গেছি। রিয়া মেয়েটার বয়স হয়তো অল্প হতে পারে, কিন্তু ও খুব কিউট, ওর পাগলামও আমার কাছে খুব ভালো লাগে। একবার আমি আমার পরিবার হারিয়ে ফেলেছি, এখন হয়তো যেই একটু আশা করেছিলাম সেটাও হারাবো না, আমি আর ভাবতে পারছি না। চোখের কোণায় অল্প অল্প জল এসে গেছে। আবার রিয়া আমাকে প্রশ্ন করলো, আপনার মুখটা এমন কালো হয়ে গেছে কেন? আমি কোনো মতে চোখের পানি লুকিয়ে বললাম, একটা জিনিস বুঝলাম না আমি রিয়া, হঠাৎ এত তাড়াতাড়ি তোমার বিয়ে কেন? রিয়া বলল, আসলে হয়েছে কি, আমার আব্বু খুব অসুস্থ, এজন্য তিনি চান আমাকে বিয়ে দিয়ে তার দায়িত্ব কমিয়ে নিতে। ভালোই হয়েছে, কি বলেন? আমি বললাম, আন্টি এসব জানে? রিয়া বলল, হ্যাঁ জানে বলেই তো আপনাকে বলছি। আমি বললাম, নিচে চলো। রিয়া বলল, কিন্তু কেন? আমি রিয়ার কোনো কথা না শুনে নিচে চলে গেলাম। গিয়ে দেখি পিচ্চি বাচ্চাটা খেলা করছে। আমাকে দেখে বলল, আপনি সেই দিনের পাগল না? আমি মজা করে বললাম, হ্যাঁ আমি সেই দিনের পাগল, আজকে তোমার ওইটা কেটে নিতে এসেছি।
ছেলেটা আমার কথা শুনে দৌড়ে ভেতরে চলে গেল। কিছুক্ষণ পর আন্টি এসে বলল, আসো বাবা, বসো এখানে। আমি আন্টির কথা শুনে সোফায় বসলাম। রিয়া এসে আন্টির পাশে দাঁড়ালো। আন্টি আমার দিকে তাকিয়ে বলল, হ্যাঁ বাবা, কিছু কি বলতে এসেছো? আমি বললাম, আসলে আন্টি, রিয়া বলল ওর নাকি বিয়ে ঠিক হয়েছে। আন্টি বলল, হ্যাঁ বাবা, ওর বাবা তো খুব অসুস্থ, এজন্য ওর বিয়ে তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। গাইস, তোমরা কি জানো আমি ওয়ানেক্সে গেম খেলার মাধ্যমে প্রতিদিন টাকা আয় করি। এই আইপিএলে তোমাদের পছন্দের টিমের ওপর বাজি ধরে তোমরাও যদি আমার মতো টাকা আয় করতে চাও, তাহলে এখনই গুগলে ওয়ানেক্স সার্চ করে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করো। আর রেজিস্ট্রেশনের সময় যদি আমার দেওয়া স্পেশাল প্রোমো কোড RED18 ইউজ করো, তাহলে অসংখ্য বোনাস এবং ফ্রি স্পিন পেয়ে যাবা। আর ওয়ানেক্স কিন্তু একটা ইন্টারন্যাশনাল লাইসেন্সকৃত প্ল্যাটফর্ম এবং সবচেয়ে বিশ্বস্ত। এখানে তোমরা ক্রাশ ক্রিস্টালের মতো গেম খেলে সহজেই টাকা আয় করতে পারবে এবং বিকাশ নগদের মতো সকল মোবাইল ব্যাংকিং অ্যাপের মাধ্যমে সহজেই তোমরা তোমাদের জেতা টাকা তুলতে পারবে। আর 24 ঘন্টা 7 দিন কাস্টমার সাপোর্ট সুবিধা তো রয়েছেই। তাই আমি এটা ব্যবহার করে আমার রেগুলার হাত খরচের টাকা আয় করি। তোমরাও ট্রাই করে দেখতে পারো। আমি বললাম, কিন্তু আন্টি, আপনি একটা বিষয় বুঝতে পারছেন? ও কতটা পিচ্চি একটা মেয়ে। এই বয়সে যদি বিয়ে দেওয়া হয় তাহলে ওর যে কোনো সমস্যা হতে পারে। আন্টি শুধু বলল, কি আর করব আমি বাবা, ওর বাবার মুখের ওপর কেউ কোনো কথা বলতে পারে না, বললেও শুনবে না। আমি বললাম, আন্টি, আপনি একবার বিষয়টা চিন্তা করে দেখেন, রিয়ার কি এখনো বিয়ের বয়স হয়েছে আপনি বলেন? আন্টি কিছু বলার আগেই রিয়া বলল, আপনি এখানে এসব বলতে এসেছেন? আমার বাবা আমার বিয়ে ঠিক করেছে। আমি আমার বাবার উপর কোনো কথা বলতে পারি না, তাই আমিও চাই আপনি কেন চাচি, আম্মু, আপনিও এই বিষয়ে কোনো কথা বলবেন না। রিয়ার কথা শুনে আমার মন খারাপ হয়ে গেল। আসলে রিয়া এই বিয়েতে রাজি। কি সুন্দর লাগছে আজকে রিয়াকে। ও রেগে গেলে সত্যি ওকে মারাত্মক সুন্দর লাগে। আন্টি দাঁড়িয়ে বলল, বাদ দাও এসব বাবা, ওরা বাবা মেয়ে যা বোঝে তাই করবে। রাতে কি আবার রহিমকে তোমাকে নিয়ে আসার জন্য বলতে হবে? আমি বললাম, না আন্টি, বলতে হবে না, আমি নিজেই চলে আসব। তবে একটা কথা, রিয়ার বাবা মাকে তো দেখলাম না। আন্টি বললেন, আজকে রাতে হয়তো উনারা সবাই চলে আসবে। আচ্ছা, আমি রান্না করতে গেলাম, তুমি রিয়ার সাথে কথা বলো কেমন? আন্টি চলে যাওয়ার পর আমি সোফা থেকে উঠে দাঁড়িয়ে গেলাম। রিয়ার মুখের দিকে তাকিয়ে একবার বললাম, জানো রিয়া, আমি সবার ভালো চাই, কিন্তু মানুষের ভালো করতে গিয়ে আমি দোষী হয়ে যাই। হঠাৎ করে রহিম মিয়া এসে বলল, স্যার নেন, পিঠা খান। আমি বললাম, আরে রহিম মিয়া যে, কই থাকো তুমি, বুঝি না। রহিম বলল, ঘরের সব কাজ আমাকে করতে হয়, বুঝলেন স্যার। আমি রহিমের হাত থেকে পিঠা নিয়ে বললাম, আমাকে তুমি স্যার বলবে না, আমাকে ভাইয়া বলতে পারো। রহিম বলল, আচ্ছা ঠিক আছে। আমি বললাম, তো বাড়িতে যাওয়া হয় কি? রহিম বলল, দেখি কয়েকদিন পর খালার কাছ থেকে ছুটি নিয়ে বাড়িতে যাব। আমি বললাম, ও আচ্ছা ঠিক আছে, থাকো তুমি। আমি গেলাম। আমি আর এখানে দাঁড়ালাম না, সরাসরি উপরে চলে গেলাম। রুমে গিয়ে শুয়ে পড়লাম। তবে রিয়ার বিষয়টা যেন কোনোভাবেই মাথা থেকে সরাতে পারছি না। একটা পিচি মেয়ের প্রেমে যে আমি পড়ে যাব সেটা কখনো ভাবতেও পারি নাই। রিয়া আমাকে আগে বলে নাই যে ও কাউকে পছন্দ করে, তাহলে তো আমি ওর থেকে দূরে দূরে থাকতাম। না চাইতেও চোখ থেকে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। আমি যেখানেই যাই সেখানেই কেন আমার সাথে এমনটা হয়? হয়তো সবই আমার কপাল। এসব চিন্তা করতে করতে কখন যে ঘুমিয়ে গেছি বলতেও পারি না। রাতে ঘুম থেকে উঠে একটা চেয়ার নিয়ে ছাদের এক কোণায় গিয়ে বসলাম। কেন জানি আজকে শরীরটা ভালো লাগছে না। অনেকক্ষণ আমি একা একা বসে আছি। হঠাৎ পেছন থেকে আওয়াজ আসলো, আমি কি আসতে পারি ভাইয়া? পিছনে তাকিয়ে দেখি রিয়া দাঁড়িয়ে আছে। তবে রিয়া আজকে শাড়ি পরেছে। চাঁদের আলোয় ওর মুখটা জ্বলজ্বল করছে। মনে হচ্ছে যেন রিয়ার মুখ থেকে মুক্তা ঝরে পড়ছে। আমি কেন যেন রিয়ার দিক থেকে চোখ সরাতে পারছি না। রিয়া আমার ধ্যান ভাঙিয়ে বলল, কি হলো, এভাবে তাকিয়ে কি দেখেন? আমি হাসি দিয়ে বললাম, শাড়ি পরে এখানে আসছো কেন? রিয়া বলল, কেন, আমি শাড়ি পরলে আপনার সমস্যা বুঝি? আমি বললাম, হ্যাঁ অনেক সমস্যা, দেখছো না তোমার থেকে চোখ সরাতে পারছি না। রিয়া বলল, চোখ বন্ধ করে নেন, তাহলেই হবে। আর আমার জামাই বলেছে আজকে শাড়ি পরে তাকে ভিডিও কল দিতে। কথা তো হয়েছে, কিন্তু কেন যেন শাড়ি খুলতে মন চাচ্ছে না। রিয়ার কথা শুনে মনটা আবার খারাপ হয়ে গেল। ও আমার জন্য শাড়ি পরে নাই, ওর হবু হাজবেন্ড বলেছে দেখে শাড়ি পরেছে। আমি এবার নিচের দিকে তাকিয়ে বললাম, শাড়ি কি তুমি পরেছো নাকি আন্টি পরিয়ে দিয়েছে? রিয়া বলল, আমি তো এসব পরি না, চাচি পরিয়ে দিল। আমি বললাম, ও তোমার বাবা মা কখন আসবে? রিয়া বলল, এই হয়তো কিছুক্ষণ পরে চলে আসবে। আমি বললাম, তাহলে শাড়ি খোলার দরকার নেই, তোমার বাবা মা তোমাকে এই রূপে দেখলে অনেক খুশি হবে। রিয়া বলল, হ্যাঁ তাই তো, আমি তো একবারও এই কথা চিন্তা করি নাই। আমি বললাম, তা এখানে কি মনে করে? এবার রিয়া আমার পাশে দাঁড়িয়ে বলল, আসলে কি জানেন, আমি ওকে খুব পছন্দ করি। বাবা ওর সাথে আমার বিয়ে ঠিক করেছে, এজন্য আমি অনেক খুশি। কিন্তু আপনি তখন চাচির সাথে এভাবে কথা বললেন, এজন্য একটু রাগ হয়েছে। আমি বললাম, ও আচ্ছা সরি। রিয়া বলল, আমি বুঝতে পারছি আপনি কেন এমন করছেন, কিন্তু আমার এছাড়া কোনো উপায় নেই।
আমি বললাম হ্যাঁ আমি বুঝেছি, তোমাকে বলতে হবে না। রিয়া বলল একটা প্রশ্ন করব আপনাকে। আমি বললাম হ্যাঁ বলো। রিয়া বলল আপনার গার্লফ্রেন্ড নাই? আমি বললাম যার কোনো বাবা মাই নাই তার আবার কিসের গার্লফ্রেন্ড, বেঁচে আছি যে এটাই অনেক। রিয়া বলল মজা করেন কেন, সত্যি করে বলেন। আমি বললাম না আমার কোনো গার্লফ্রেন্ড নাই। রিয়া বলল আমার এক বান্ধবী আপনাকে। আমি বললাম যে পর্যন্ত বলেছ সেখানেই থাক, আর কিছু বলো না, আমার গার্লফ্রেন্ড বা বউ কিছুর দরকার নেই। রিয়া বলল এভাবে একা একা থাকতে পারবেন? আমি বললাম দেখি কপালে কি লেখা আছে, যাকে চেয়েছিলাম তাকে তো আর পাবো না। রিয়া বলল কার কথা বলছেন? হঠাৎ করে দেখি ফোনটা বাজতে লাগলো। ফোন রিসিভ করতেই ওপাশ থেকে আওয়াজ এলো, কি খবর রনি তোর? আমি বললাম আরে রবিন যে, তুই আমার ফোন নাম্বার কিভাবে পেলি? রবিন বলল রিয়ার কাছ থেকে নিয়েছি। আমি বললাম ও আচ্ছা তাই বল, কি করিস? রবিন বলল রেস্টুরেন্টে আছি গার্লফ্রেন্ডের সাথে। আমি বললাম ও তোর তো আবার গার্লফ্রেন্ড আছে, মনেই ছিল না। তা ভাবি কেমন আছে? রবিন বলল আছে মোটামুটি, এখন যেই জন্য তোকে ফোন করেছি। আমি বললাম হ্যাঁ বল। রবিন বলল কালকে সকালে কলেজে একটা অনুষ্ঠান আছে, সিনিয়ররা বলল আগে যেতে। আমি বললাম তো এখন চলে যাব? রবিন বলল ধুর বেটা মজা করিস না, আমি সকালে এসে তোকে নিয়ে যাব, তুই রেডি থাকিস। আমি বললাম আচ্ছা ঠিক আছে। রবিন ফোন রাখার পর রিয়া বলল রবিন ফোন করেছিল? আমি বললাম হ্যাঁ। রিয়া বলল তো কি বলেছে? আমি বললাম সকাল সকাল কলেজে যেতে, কি নাকি একটা অনুষ্ঠান আছে নাকি। রিয়া বলল এখন আবার কলেজে কি অনুষ্ঠান? আমি বললাম কি জানি। রিয়া বলল আচ্ছা থাক বাদ দেন, নিচে চলেন, চাচি হয়তো অপেক্ষা করছে। আমি বললাম আজকে তো খেতে মন চাইছে না রিয়া। রিয়া বলল মনকে কি দড়ি দিয়ে বেঁধে নিয়ে যেতে হবে নাকি? আমি বললাম কেন জানি আজকে ভালো লাগছে না। রিয়া বলল কি করলে ভালো লাগবে? আমি বললাম তুমি যাও আমি আসছি। রিয়া বলল এখন আপনি কি চান আপনাকে ধরে নিচে নিয়ে যাই? আমি বললাম তুমি খুব জেদি একটা মেয়ে, এমন কেন করো বলো তো? রিয়া বলল আমার ভালো লাগে এমন করতে, কেন আপনার কোনো সমস্যা? আমি বললাম না আমার আবার কিসের সমস্যা হবে। রিয়া বলল লুঙ্গি এভাবে পরে কেউ? আসেন আমি পরিয়ে দেই। রিয়ার থেকে কিছুটা দূরে গিয়ে বললাম আমি আমার মান সম্মান বুঝি তোমার হাতে তুলে দিব? রিয়া বলল ভুল করেছি, সেই দিন যদি খালি ভিডিওটা করে রাখতাম। আমি বললাম চুপ করো রিয়া। রিয়া বলল আমার বান্ধবীরা কি বলে জানেন? আমি বললাম কি বলে? রিয়া বলল বলে ওদের নাকি খুব শখ আপনাকে বিনা কাপড়ে দেখার। আমি বললাম আস্তাগফিরুল্লাহ, ছি ছি, ভালো হতে বলবে তোমার বান্ধবীদের। রিয়া বলল ভালো মানুষের দাম নাই জানেন না। হঠাৎ করে ছাদে আন্টি এসে বলল কি ব্যাপার রনি, কি নিয়ে কথা হচ্ছে? আমি বললাম আন্টি আপনার মেয়েকে নিয়ে এখান থেকে জানতো, ও আমার মাথা খেয়ে ফেলেছে। রিয়া বলল মাত্র তো মাথা খেলাম, আরও অনেক কিছু খাবার বাকি আছে। আন্টি হাসি দিয়ে বলল রিয়া নিচে যা, তুই গিয়ে টেবিলে গুছিয়ে রাখ, আমি রনির সাথে কিছু কথা বলি। রিয়া আন্টির দিকে তাকিয়ে চলে গেল। রিয়া চলে যাওয়ার পর আন্টি আমার হাত ধরে বলল বাবা তোমার কাছে একটা হেল্প চাইবো, করতে পারবে তো? আমি বললাম আন্টি বলেন, আদেশ করব, আমি আপনার ছেলের মতোই, শুধু বলেন আমাকে কি করতে হবে। এবার আন্টি একটু দূরে গিয়ে বলল আমি জানি রিয়া অনেক আগে থেকেই এই ছেলেটার সাথে প্রেম করে, ও পিচ্চি একটা মেয়ে, ওকে ভুলিয়ে ভালিয়ে পটিয়ে নিয়েছে। কিন্তু বাবা আমি খোঁজখবর নিয়ে দেখেছি ছেলেটা জুয়া খেলে, বাবা মার টাকা উড়ায়, আর রাত হলে যেখানে ইচ্ছা সেখানে মাস্তি করে। রিয়াকে তো এসব বললেও বুঝবে না, শুধু ওকে এতদিন আমি নজরে রেখেছি যেন ওর কিছু না হয়। জানি না ওর বাবাকে কিভাবে রাজি করিয়েছে। এখন আমি তো কাউকে কিছু বলতেও পারছি না, তাই তোমার কাছেই বললাম যদি তুমি। আমি কিছুক্ষণ চিন্তা করে বললাম আপনি চিন্তা করবেন না, আমি আগে খোঁজ খবর নিয়ে দেখি, যদি সত্যি হয় তাহলে আমি আমার জীবন দিয়ে হলেও রিয়াকে রক্ষা করব। আন্টি হাসি দিয়ে বলল তুমি আমার একটা চিন্তা দূর করলে, ধন্যবাদ বাবা, এখন নিচে চলো খাবার খেতে। আমি বললাম হ্যাঁ আন্টি চলেন। আন্টির বাসা থেকে খাবার খেয়ে উপরে এসে ঘুমিয়ে গেলাম। সকালে রেডি হয়ে রুমের দরজা খুলে দেখি রিয়া খোলা চুলে দাঁড়িয়ে আছে। রিয়াকে পেছন থেকে এতটা সুন্দর লাগছে যে বলার বাহিরে। আমি বললাম শুভ সকাল। রিয়া পেছনে ফিরে আমার দিকে তাকিয়ে বলল এতক্ষণে আপনার ঘুম ভাঙলো? আমি বললাম ঘুম তো অনেক আগেই ভেঙেছে, তা বাসায় যাও নাই? তোমার বাবা মা আসে নাই নাকি? রিয়া বলল বাবা মা তো রাতেই এসেছে, এখানে আসলাম হাওয়া খেতে, আর বাবা আপনাকে নিয়ে যেতে বলল। আমি বললাম ও তাই বলো, এখানে কখন এসেছো? রিয়া বলল অনেকক্ষণ হয়েছে এখানে এসেছি। আমি বললাম ও আচ্ছা, এক কাজ করি আগে কলেজ থেকে আসি, পরে তোমার বাবার সাথে কথা হবে কেমন? রিয়া বলল এখন চলে যাবেন কি? আমি বললাম হ্যাঁ। রবিন বলল সকাল সকাল কলেজে যেতে। রিয়া বলল আমার জন্য ফুচকা নিয়ে আসবেন। আমি বললাম টাকা নাই পকেটে। রিয়া বলল সে না থাকলে আমি কি করব, নিয়ে আসতে হবে। আর একটা কথা। আমি বললাম হ্যাঁ বলো। রিয়া বলল কালকে থেকে একটা সময় বের করে আমাদের পড়াবেন,
আগে যেখানে পড়তাম ওখানে আর যাব না। সকাল সকাল যাওয়া ভালো লাগে না। যদি বিকালে আপনার সময় হয় ভাইয়া। আমি বললাম আচ্ছা ঠিক আছে, তোমরা পরামর্শ করে জানাও, আমার সময় আছে। আচ্ছা আমি গেলাম, কেমন? রিয়াকে দাঁড় করিয়ে রেখে আমি নিচে চলে গেলাম। আসলে একটা কথা কি, রিয়াকে ছাদে রেখে যেন আমার যেতেই ইচ্ছে করছে না। মন চায় সবসময় যেন আমি ওর সাথেই কথা বলি। রিয়ার সাথে কথা বললে আমার এতটা ভালো লাগে যে বলার বাহিরে। এই তো রবিন বাইক নিয়ে এসে গেছে। রবিন আমার সামনে বাইক রেখে বলল তাড়াতাড়ি উঠে পড়। আমি রবিনের পেছনে বসে বললাম এত সকাল সকাল কলেজে কেন? বুঝলাম না কিছুই। রবিন বলল আমি কি জানি, পরি গ্রুপে মেসেজ করে সবাইকে সকাল সকাল যেতে বলেছে। আমি বললাম কি আজব এক কলেজে যে ভর্তি হলাম আমি। রবিন বলল কেন, কি হয়েছে? আমি বললাম কিছুই হয় নাই, আমার একটা হেল্প করতে পারবি? রবিন বলল বল। আমি বললাম আমার পার্ট টাইম একটা জব লাগবে, তুই খুঁজে দিতে পারবি? রবিন বলল ও এই কথা, তুই কোনো চিন্তা করিস না, আমি দেখবনি। কলেজের সামনে বাইক রেখে বলল তুই নেমে দাঁড়া, আমি বাইকটা পার্ক করে আসতেছি। কিছুক্ষণ পর রবিন আমার পাশে দাঁড়িয়ে বলল এখন চল। কলেজের সামনে এসে দেখি ছোট একটা রাস্তা তৈরি করা হয়েছে কলেজের ভেতরে, আর এর পাশে ছাত্ররা ফুল নিয়ে দাঁড়িয়ে আছে। আমি এসব দেখে রবিনকে বললাম আমাদের হয়তো ফুল নিয়ে দাঁড়াতে হবে, কিন্তু এখানে আসছে কে এটাই তো বুঝতে পারছি না। হঠাৎ করে পরি আমার দিকে ইশারা করে বলল আমি যেন এই রাস্তা দিয়ে হেঁটে আসি, আর রবিনকে দাঁড়াতে বলল। আমি চোখ বড় বড় করে রবিনের দিকে তাকিয়ে বললাম কি হতে চলেছে এখানে? আমি তো কিছুই বুঝতে পারছি না। রবিন আমার কানে কানে বলল কোনো কথা বলিস না, পরি যা বলে তাই চুপচাপ কর, না হলে সমস্যা হয়ে যাবে। ধুর, এসব আজব জিনিস কেনই বা আমার সাথে হয় বুঝি না। পরি আবার আমাকে ইশারা করে বলল তাড়াতাড়ি এখান দিয়ে হেঁটে আসো, সময় চলে যাচ্ছে। আমি ভয়ে পরির কথা মতো ছোট সাজানোর রাস্তাটায় পা রাখলাম, আর তখন ওই ছাত্ররা আমাকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছে। মনে মনে ভাবলাম কালকে হয়তো পরি আমাকে অপমান করেছে, এজন্য আজকে আমাকে এতটা সম্মান করছে। আমি কেন যে পরীকে খারাপ ভাবতে গেলাম? ওর মনটা অনেক ভালো এখন বুঝতে পারছি। তবে কালকে যদি আমাকে এভাবে সম্মান করত তাহলে আমি নিজেকে এই পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান ব্যক্তি মনে করতাম। পরীর সামনে যেতেই পরি হাঁটু গেড়ে আমার সামনে বসে একটা ফুল আমার সামনে ধরে বলল আমি এত কিছু বলে প্রপোজ করতে পারি না, হয়তো আগে কাউকে প্রপোজ করি নাই, এজন্য এত কিছু বলে প্রপোজ করতে পারি না। শুধু ছোট করে বলবো তোমাকে যেদিন আমাদের বাসায় দেখেছি সেই দিন আমি তোমার প্রেমে পড়ে গেছি, আর সেই দিনের চিঠিটা আমি দিয়েছিলাম। আমি জানতে চেয়েছি তোমার ভেতরে কেমন অনুভূতি হয় ভালোবাসার জন্য। কালকে তোমাকে অপমান করে আমার অনেক খারাপ লেগেছে, কি করব বলো? কলেজে আমার একটা সম্মান আছে, এই জন্যই এমনটা করেছি। আর আজকে দেখো সবকিছু ভুলে বেহায়ার মতো তোমাকে প্রপোজ করেছি। সবচেয়ে বড় কথা হলো তোমাকে যে আমার ভালো লেগে গেছে, তাই প্রপোজ না করে থাকতেই পারলাম না। অনেক অনেক ভালোবাসবো তোমাকে, আই লাভ ইউ। শুধু এইটুকু বলতে পারি তোমার ভালোবাসা পেলে আমি অবশ্যই ভালো হয়ে যাব, তোমাকে আমি কথা দিচ্ছি। আমি পরীর কথা শুনে বোকার মতো শুধু তাকিয়ে আছি, কি যে বলবো এটাই বুঝে উঠতে পারছি না। ধপ করে পরী যে এসব কিছু বলে ফেলবে এটা আমার ধারণার বাহিরে ছিল। হঠাৎ করে রবিন এসে কানে কানে বলল ভাই যা করিস আর না করিস ফুলটা এখন নিয়ে নে। এই মেয়ে মারাত্মক জেদি, যা বলে তাই করে, না হলে ও তোকে এত সহজে ছাড়বে না। যা হবে পরে দেখা যাবে, এখন আমি যা বলছি তুই তাই কর। রবিনের কথা শুনে ভয়ে ভয়ে পরীর হাত থেকে ফুলটা নিলাম, আর তখন ওই সব ছাত্রছাত্রীরা হাততালি দিতে লাগলো, আর পরি দাঁড়িয়ে ধপ করে সবার সামনে আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। পরি আমাকে জড়িয়ে ধরাতে আমি যেন বড় ধরনের একটা শক খেলাম। শুধু জড়িয়ে ধরাতে ও থেমে থাকে নাই, আমাকে ছেড়ে আমার কপালে গালে চুমু দিতে লাগলো। আমি শুধু অসহায়ের মতো দাঁড়িয়ে আছি। সবশেষে পরি বলল এখন সবাই ক্লাসে যাও, আর তুমি আমার সাথে এসো। পরি আমার একটা হাত ধরে নির্জন জায়গায় নিয়ে আসলো, আর একটা বেঞ্চের মাঝে পরি বসে আমাকে ওর পাশে বসিয়ে বলল কি হলো বেবি, কোনো কথা বলছো না কেন তুমি? আমি ভয়ে ভয়ে বললাম তুমি হঠাৎ করে। পরি আমাকে আবার শক্ত করে জড়িয়ে ধরে বলল আমাকে তুমি এত ভয় পাও কেন? ও আচ্ছা, কালকের জন্য? এই যে দেখো বাবু, কানে ধরলাম, এমন আর হবে না। আমি পরীকে কোনো মতে ছাড়িয়ে বললাম পরি আপু আমাকে একটু সময় দাও, হঠাৎ করে এসব হয়ে যাবে আমি ভাবতেও পারি নাই। পরি বলল সে না হয় বুঝলাম, কিন্তু আমাকে তুমি আপু বললে কেন? আমি বললাম না ইয়ে মানে। পরি বলল দেখো কোনো মানে মানে চলবে না, আমাকে নাম ধরে ডাকবে ঠিক আছে? আমি বললাম আচ্ছা ঠিক আছে। পরি বলল তাহলে বলো পরি জানু। আমি বললাম শুধু পরি থাক কেমন, বাকিটা পরে বলবো। আমাকে তুমি একটু সময় দাও প্লিজ, আমি এখন খুব নার্ভাস হয়ে গেছি। পরি আমার গালে চুমু দিয়ে বলল ঠিক আছে বাবু, যখন আমার বোনকে পড়াতে আসবে তখন বলবে কেমন? আমি বললাম এত কম সময়ে?
এবার পরি একটু রাগ দেখিয়ে বলল, তাহলে আর কত সময় লাগবে তোমার? আমি একটু ভয় পেয়ে বললাম, আচ্ছা আচ্ছা ঠিক আছে, বেশি সময় লাগবে না। হঠাৎ কোথায় থেকে পরীর বান্ধবীরা এসে বলল, দুলা ভাই আগের ব্যবহারের জন্য সরি। তখন আমরা জানতাম না যে পরি আপনার প্রেমে পড়েছে। আমি মুখে হাসি রেখে বললাম, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি কিছু মনে করি নাই। পরি, আমি এখন যেতে পারি? পরি বলল, আচ্ছা ঠিক আছে যাও, তবে বিকালে কিন্তু জানিয়ে দিবে। আমি কোনো মতে পরীর কাছ থেকে সরে রবিনের কাছে গিয়ে দিলাম এক ঘুষি। বললাম, শালা তোর জন্য আমার আজকে এই অবস্থা, তুই আমাকে সকাল সকাল এখানে নিয়ে আসলি কেন? রবিন হাসি দিয়ে বলল, ভালোই তো হয়েছে, সিনিয়র মেয়ের সাথে প্রেম করবি, এটা অনেক বড় সম্মানের বিষয়। আমি বললাম, তোর সম্মান তুই রাখ, এইদিকে আমার জীবন যায় যায় অবস্থা। রবিন বলল, কেন, পরীকে তোর পছন্দ হয় নাই? দেখতে শুনতে তো ভালোই আছে। আমি বললাম, দেখ আমি এসবের ভেতরে জড়াতে চাই না, তুই কিছু একটা ব্যবস্থা করে দে। রবিন বলল, দেখ এখন পরীর কথা না মানলে তুই বিপদে পড়বি, কিছুদিন ওর সাথে থেকে দেখ, যদিও খারাপ হয় তখন আমি একটা ব্যবস্থা করবনি। আমি বললাম, কিন্তু? রবিন বলল, কোনো কিন্তু নয়, আমি যা বললাম তাই কর, এমন সুযোগ বারবার আসে না। আমি বললাম, ও আমাকে বিকাল পর্যন্ত সময় দিয়েছে। রবিন বলল, এখন শুধু হ্যাঁ বলে দে, কয়েকদিন তো ওর সাথে থেকে দেখ। আমি বললাম, বুঝেছি, তুই আমাকে মারতে চাইছিস। রবিন বলল, ধুর, এত টেনশন করিস না, আমার গার্লফ্রেন্ড আছে না, গার্লফ্রেন্ড থাকা খারাপ কিছু না, বরং সিনিয়ররা ভালোবাসে বেশি। আমি বললাম, কি জানি বাবা, আমি এত কিছু জানি না। রবিন বলল, দেখ সবাই তোর দিকে কেমন অবাক হয়ে তাকিয়ে আছে, কেউ আর তোর সাথে বেয়াদবি করতে সাহস পাবে না। এর ভেতরে কোথায় থেকে একটা ছেলে এসে বলল, কি ব্যাপার রবিন, তোর এই ছেলের সাথে কিসের সম্পর্ক? রবিন ছেলেটাকে বলল, ও আমার বন্ধু হয়। তা তোর এসব জেনে লাভ কি? আর তুই এখানে আমার সিনিয়র, তাই আমি বলছি এখানে কোনো ধরনের ঝগড়া করিস না, যা একটু সম্মান পাস পরে তাও পাবি না। ছেলেটা আমার দিকে তাকিয়ে বলল, তোর সম্মান আমার লাগবে না, এখন তুই এখান থেকে যা, তোর বন্ধুর সাথে আমার কিছু কথা আছে। আমি বললাম, কে ভাই আপনি, আর ও এখান থেকে কেন যাবে? যদি কিছু বলতে হয় এখানে বলেন। ছেলেটা এবার বলা শুরু করলো, দেখ পরি তোকে প্রপোজ করেছে বলে হিরো হয়ে যাস না, শুধু পরির জন্য আমি এই কলেজে ভর্তি হয়েছি, ও শুধু আমাদের ভেতরে যে আসবে তাকে কেটে টুকরো টুকরো করে দিব। রবিন ছেলেটার কথা শুনে বলল, আমার বন্ধুকে প্রপোজ করেছে পরি, আর ও প্রেম করবেই, তোর যদি ক্ষমতা থাকে তাহলে তুই ওকে আটকিয়ে দেখ। ছেলেটা হাসতে হাসতে বলল, মশামাছির গায়ে আমি আঘাত করি না, তবে তোর কপালে খুব দুঃখ আছে রে। ছেলেটা চলে যাওয়ার পর দূর থেকে ছেলেটার বন্ধু আমার দিকে আঙ্গুল দিয়ে গলা দেখিয়ে বলল, ওটা কেটে হাতে ধরিয়ে দিব, মনে রাখিস। এবার আমি রবিনকে বললাম, ওরা কে রে? রবিন বলল, আর বলিস না, ওর বাবা হলো এই কলেজের সভাপতি, পরীর সাথেই পড়ে। আমি জানি ও পরীর পেছনে পেছনে ঘোরে, কিন্তু কে জানে আজকে তোকে। আমি বললাম, বাদ দে সব কিছু আমি দেখে নিব। তোকে যে বলেছিলাম পিস্তলের কথা, ওইটা কি ম্যানেজ করেছিস? রবিন বলল, আরে বেটা আস্তে বল, মানুষ তো শুনবে। আমি বললাম, শুনলে আমার কি করার আছে, তোকে যেটা বললাম সেটা কর। রবিন বলল, আমার ব্যাগে আছে, তুই বলবি আর আমি আনবো না, সেটা কি হয়? আমি বললাম, অনেক ধন্যবাদ বন্ধু। রবিন বলল, আচ্ছা ক্লাসে চল, না হলে দেরি হয়ে যাবে। আমি বললাম, হ্যাঁ চল। ক্লাস শেষ করে মাঠে যেতেই দেখি পরি দাঁড়িয়ে আছে। আমি পরীকে দেখে বললাম, রবিন তাড়াতাড়ি এখান থেকে চল, পরি দাঁড়িয়ে আছে সামনে। আমি এই কথাটা বলতে বলতেই পরি আমাদের সামনে এসে বলল, রবিন তোমার গার্লফ্রেন্ড দাঁড়িয়ে আছে, হয়তো তোমাকে ডাকছে, দেখো। রবিন পরির কথা শুনে বলল, কোথায় দাঁড়িয়ে আছে? পরি বলল, গেটের সামনে গিয়ে দেখো দাঁড়িয়ে আছে। রবিন আমার দিকে তাকিয়ে বলল, তুই বাসায় চলে যা কেমন, আমার একটু ওকে নিয়ে মার্কেটে যেতে হবে। এই কথা বলে রবিন চলে গেল। পরি আমার দিকে তাকিয়ে বলল, ওই চলো, আমি তোমাকে বাসায় পৌঁছে দিয়ে আসি। আমি বললাম, কিন্তু ক্লাস? পরি বলল, এখন ক্লাসে এত পড়া হবে না, চলো তো। এই কথা বলে পরি আমার হাত ধরে নিয়ে যেতে লাগলো। কলেজ থেকে বের হওয়ার পর রাস্তায় গিয়ে বললাম, Double kill!
Enemy spotted! Need equipment! Follow me. Head there. Capturing the bubble airdrop. Enemy spotted! Enemy spotted! Help me! Thanks. Need equipment. Thanks. One more bite and I'll join the fight. Enemy near me! I need backup! Enemy very close. Help me! Enemy spotted! Wipeout. Oh!